আপনাকে পাচ্ছি না তো স্যার। আসসালামু আলাইকুম। আমি আমার কথা কি আপনাকে শুনতে পাচ্ছেন? একজন যদি একটু উত্তর দিতেন তাহলে বুঝতাম যে সাউন্ড সিস্টেম ঠিক আছে। জি, শোনা যাচ্ছে স্যার, শোনা আছে যাচ্ছে। না? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার সবাইকে একটু মিউট করে দিচ্ছি, আমার কথা যাতে পরিষ্কার বোঝা যায় এই জন্য। আহ, আসলে আমি, আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি মোহাম্মদ ফাউজুল কবির, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। আমি এপিএ বাস্তবায়ন পরিবীক্ষণ 2 অধিশাখায় কাজ করি। এটার একটা বড় পার্ট হচ্ছে আমাদের এপিএমএস সফটওয়্যারটার রক্ষণাবেক্ষণ এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া। তো সেই হিসেবে আজকে আপনাদের এই সেশন। তো আপনাদের সঙ্গে আমাদের সেশনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য বলার আগে আমি একটু খোঁজ নিয়ে দেখি যে মন্ত্রণালয় থেকে কেউ কি আছেন যুক্ত। আহ, স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমি বস্ত্রপাট মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে আছি। হ্যাঁ, আপনাকে খুব জরুরি দরকার আর কি, মানে আপনার আজকের সেশনে আপনার একটা বড় ভূমিকা থাকবে, মানে অন্ততপক্ষে আপনার দায়িত্ব কি এটা আপনি জানতে পারবেন। আর আপনাদের আওতাধীন কোনো দপ্তর সংস্থা কি এখানে যুক্ত আছেন নিশ্চয়ই? সেখানে কি স্যার কোনো আমাদের আছে স্যার। আছে না? টেকনিক্যাল কে স্যার আছেন ওখানে যিনি এপিএমএস সফটওয়্যার ব্যবহার করেন, এরকম দপ্তর সংস্থা থেকে কি? কতগুলো দপ্তর সংস্থা আপনাদের? আমাদের স্যার 60টি দপ্তর সংস্থা। 7টি দপ্তর সংস্থা, আর নিশ্চয়ই প্রত্যেকটি দপ্তর সংস্থা থেকেই কেউ না কেউ আছেন নাকি টেকনিক্যাল? আমি ধরে নিচ্ছি যে স্যার এপিএমএস আছেন এর স্যার, আছেন স্যার। ব্যবহারকারী আছেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমার মূল আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে একটি সফটওয়্যার কিন্তু আপনি 1 থেকে 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টার মতো আসলে আজকে সেশনটা নিব। তো 1.5 ঘন্টায় আপনি সফটওয়্যারের সবকিছু শিখে যাবেন বা ইউজ করতে পারবেন ব্যাপারটা এমন না। এটা আসলে সম্ভব না। তার মধ্যে আবার জুম মিটিং এ হাতে কলমে শেখানোটাও অনেকখানি টাফ। কিন্তু আমরা মোটামুটি সফটওয়্যারের প্রত্যেকটা জায়গায় আসলে টাচ করব। কার কি দায়িত্ব, কোথায় গিয়ে আপনারা আটকে যাচ্ছেন, আপনাদের কাজগুলো কোথায় কোথায় আটকে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা অবহিত আছি। তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেগুলো কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং এর মাঝে যদি আপনারা মনে করেন যে আমাদের এপিএ এন্ট্রিটাও একটু যদি দেখালে ভালো হয়, বা আমাদের অগ্রগতি প্রতিবেদনটা কিভাবে দেখাবো, তাহলে আমরা একটা খুব শর্টে আপনাদেরকে দেখিয়ে দিব আর কি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আমি আমার সেশন শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমি আমার একটু স্ক্রিনটা শেয়ার করি। আহ, আপনারা একটু দেখেন। প্রথমেই বলে রাখি যে আমরা কিন্তু আমাদের আলোচনার মাঝে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান করতে পারবেন, আবার শেষে গিয়েও যদি প্রশ্ন করতে চান সেটাও করতে পারবেন। আমরা ইন্টারেক্টিভ ভাবেই সেশনটা শেষ করতে চাই। তো প্রথমে আমি যে সফটওয়্যার লগ ইন করাই আছে আমার, আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে লগ ইন করে আছি। হ্যাঁ, আপনারা যদি পারেন, সবাই যদি পাশে লগ ইন করা অবস্থায় থাকে তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তবে হাতে কলমে আসলে আমরা পারবো না।
তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এখন যে অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি সেটা কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, এটার অ্যাড্রেসটা হচ্ছে training.apms.cabinet.gov.bd, অর্থাৎ এটি কিন্তু মূল সফটওয়্যার না। এটি আমরা এখন ট্রেনিং সফটওয়্যারে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের অনেকগুলো অফিস একসাথে এপিএমএস সফটওয়্যারে কাজ করছে, সেখানে কিছুটা স্লোনেস দেখা দেয় আর কি, আপনার ধীরগতি দেখা দিচ্ছে। এই জন্য আমরা ট্রেনিং সার্ভারে আপনাদেরকে দেখাবো। তো ট্রেনিং সার্ভার থেকেও আমার যে ডাটাবেস সেটা মোটামুটি এই মাত্র 2 দিন আগে আমরা রিস্টোর করেছি, অর্থাৎ আজকে যে ডাটাগুলো আমরা ট্রেনিং সার্ভারে দেখবো এটা 2 দিন আগের ডাটা। তো দেখি আপনাদের অবস্থা আসলে কি রকম। আমরা দেখানোর আগে দেখেন, আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ক্যাবিনেটের অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছু দেখাচ্ছি না, আপনাদের অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা কিভাবে আসলে আপনাদেরকে মনিটর করতে পারি, বা মন্ত্রণালয় আপনাদেরকে কিভাবে মনিটর করতে পারে। এটা আপনি যদি আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে গিয়ে দাখিলের অবস্থায় যান, তাহলে এপিএ দাখিলের অবস্থা আমরা প্রথমে দেখতে চাই। দেখুন 2024-25 যেহেতু এখনো সময় আছে বা কেবল গেল, কিছুদিন ধরে কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা 2024-25-এর স্ট্যাটাস দেখবো না, আমরা দেখবো 2023-24-এর স্ট্যাটাসটা। ঠিক আছে, সেখানে গিয়ে আমি দেখতে চাচ্ছি যে আমার এই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাগুলো দাখিলের সার্বিক চিত্রটা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, এইটা সফটওয়্যারে এইভাবে দেখতে হয়। আপনারা খেয়াল করেছেন কিনা, সংস্থার মধ্যে আমার বস্ত্র পাট মন্ত্রণালয় ছাড়াও বেশ কিছু অফিস লোড হয়েছে। ঠিক আছে, হয়তো আপনারা এটাকে এই দপ্তর সংস্থার লেভেলেই রেখেছেন, এই জন্য হয়তো লোড হয়েছে। এই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পুরা অর্গানোগ্রাম জুড়েই, অর্থাৎ দপ্তর সংস্থা জুড়েই আমি দেখতে চাই বলে আমি এখানে মন্ত্রণালয় সিলেক্ট করেছি। কিন্তু একটা একটা অফিসকে দেখতে গেলে আপনি যে কোনো একটা অফিসকেও সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি একবারে পুরো দপ্তর সংস্থা লেভেলের সবগুলো যেন আসে। তো আমি এখন ভিউ রিপোর্টে গেলাম। তো এখান থেকে আমরা দেখছি কিন্তু আপনাদের দপ্তর সংস্থার 2023-24-এর এপিএ কিন্তু ভালোভাবেই দাখিল হয়েছে। কিভাবে দেখতে পাচ্ছি, দেখেন এই যে শেষ কলামটা, হ্যাঁ, শেষ কলামটা চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। তার মানে আপনাদের কিন্তু এপিএ গুলো 2023-24-এর সময় সময় মতোই দাখিল হয়েছে এবং এখন লকই থাকার কথা এই মুহূর্তে, সেটা আছে। ঠিক আছে, এখন আপনাদের কয়েকটা অর্গানোগ্রাম আছে তাই না? ধরলাম প্রথমে মন্ত্রণালয়, তার আওতায় দপ্তর সংস্থা, তার আওতায় আমি দেখলাম যে কিছু আঞ্চলিক অফিস খুব সম্ভবত আছে। আপনাদের জেলা অফিস আছে কিনা আমার জানা নাই, খুব সম্ভবত নাই, এবং উপজেলা লেভেলও নাই। সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে আপনাদের আঞ্চলিক, আমি এইখান থেকে হয়তো বুঝতে পারবো। দেখেন আমি যদি বিভাগীয় অফিসের লিস্ট দেখি, আপনাদের এই বিভাগীয় অফিসগুলো, এটা হচ্ছে তাদের লিস্ট। তারপরে আঞ্চলিক অফিস যদি আমি দেখি, এখানে দেখেন আঞ্চলিক অফিসের লিস্ট দেখাচ্ছে। এরপরে জেলা লেভেল যদি দেখি, জেলা লেভেলে কোনো অফিস নেই। তার মানে বিভাগের নিচে আঞ্চলিক পর্যন্তই আপনাদের অফিস আছে। এখন আমি যে মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি আওতাধীন অফিস ব্যবস্থাপনা, এই মেনুটা তাদেরই কাজে লাগবে যাদের আওতাধীন কোনো অফিস আছে। আমি বুঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, একজন হাত তুলেছেন, একটু যদি কোনো প্রশ্ন করতেন। হ্যাঁ, প্রশ্ন করতে চাইলে করতে পারেন। একজন হাত তুলেছেন, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না করলে ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তো এখন এটা একটু বুঝেন, আরেকজন মনে হাত তুলেছেন, মানে আপনারা যদি প্রশ্ন করতে চান করেন তাহলে প্লিজ মাইক্রোফোনটা অন করে। হ্যাঁ, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, আমি উপপরিচালক আঞ্চলিক রেশন কার্যালয় রংপুর থেকে বলছি স্যার। জি জি। মোহাম্মদ হ্যাঁ, মাহবুল হক, রংপুর থেকে উপপরিচালক আঞ্চলিক রেশন সম্প্রসারণ কার্যালয়। জি প্লিজ বলেন। তা আমরা স্যার ওই যে 24-25 তারিখে যে ডেটে স্যার ওই যে খসড়া এপিএ চুক্তি স্বাক্ষরের জন্য হুম আমরা স্বাক্ষরিত ওটা স্যার ডাউনলোড করার জন্য চেষ্টা করছি, কিন্তু হুম। আমরা খোলা পাচ্ছি না, ঢুকতে পাচ্ছি না স্যার, আচ্ছা, আমি সেভটা দিচ্ছে না স্যার। ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝেছি। আমি একটু সবার জন্যই বলে দেই যে আমাদের গত 2 দিন কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। তো ও, ওই থ্যাংক ইউ স্যার, কারণে, থ্যাংক হ্যাঁ ইউ। ওই কারণে আপনাদের অনেকেই হয়তো পারেননি। তো যারা জি স্যার, পারেননি, পারেননি স্যার। মাঠ পর্যায়ের অফিসগুলো, অর্থাৎ আপনি আঞ্চলিক এবং বিভাগীয় অফিস কেউ যদি না পেরে থাকেন, সেটা থার্ড কোয়ার্টার হোক বা চূড়ান্ত দাখিলই হোক, এপি এর বা খসড়া দাখিল হোক, সেটা আমরা 3 মে থেকে 10 মে পর্যন্ত খুলে দিব, আবার খুলে দিব, সেই সময় আপনারা কাজ করতে পারবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে মূলত দপ্তর সংস্থা এবং মন্ত্রণালয়, এই জন্য আমরা তাদেরকে ওপেন রাখবো, বাকিদেরকে লক করে দিব। আজকে অবশ্য আঞ্চলিক পর্যায়ের মনে হয় কিছু আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ের খসড়া এপিএ দাখিল এটা ওপেন আছে, আজকে তারা করতে পারবে।
কিন্তু আপনারা যে লগ ইন করতে গিয়ে যে ক্যালেন্ডারটা দেখেন, অর্থাৎ লগ জি ইন করার স্যার। সময় যে নোটিশ বোর্ডটা দেখেন সেই সময়ের মধ্যেই তা করতে হবে আর কি। এবং 3 থেকে 10 তারিখে আবার আমরা আপনাদেরকে ওপেন করে দিব, যারা মাঠ পর্যায়ে আছেন তখন আপনারা কাজ করতে পারবেন। তো ঠিক থ্যাংক ইউ আছে। স্যার, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ জি। স্যার। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দপ্তর সংস্থা তাহলে আপনাদের আওতাধীন, মানে মন্ত্রণালয়ের তো আওতাধীন অফিস আছেই, দপ্তর সংস্থার আওতাধীন অফিস আছে, বিভাগীয় অফিসের আওতাধীন অফিস আছে, কিন্তু আপনাদের আঞ্চলিক অফিসগুলোর হয়তোবা আওতাধীন কোনো অফিস এই মুহূর্তে সফটওয়্যারে নাই। কিন্তু যাদের এই আওতাধীন অফিস আছে তাদের জন্য এই যে অংশটা আমরা দেখাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি প্রথমে একটু দেখতে চাই, দপ্তর সংস্থা সবাই করলো, দাখিল করেছে, কিন্তু বিভাগীয় অফিসে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে, লক হয়েছে, হ্যাঁ তারাও সবাই ভালো অবস্থায় আছেন, তারাও কিন্তু সবাই দাখিল করেছে। আঞ্চলিক অফিসে যদি আমি যাই সেখানে দেখা যাচ্ছে কিছুটা ব্যত্যয় আছে। দেখেন এটা কিন্তু আমরা 2023-24-এর এপিএ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, 2023-24-এর এপিএ তাদের কি অবস্থায় আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো 23-24-এর আজকে প্রায় ফোর্থ কোয়ার্টারের সময় চলছে আর কি, থার্ড কোয়ার্টারে আপনারা রিপোর্ট দিচ্ছেন, কিন্তু এই অবস্থায় দেখবেন যে অনেকে প্রস্তুত করা হচ্ছে, তার মানে তাদের এপিএটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, এখন এটার অনেক কারণ থাকতে পারে, যেহেতু আজকে সফটওয়্যারের আলোচনা, আমি এপিএটা কেন হয়নি এগুলো নিয়ে আলোচনা করব না। এখন এই সমস্যা থেকে উত্তরণের পথগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই সফটওয়্যার। দেখেন কারো কারো স্ট্যাটাস হচ্ছে প্রস্তুত করা হচ্ছে, কারোটা হচ্ছে যে আহ আর একটু পিছে যাই, এখানকার অবস্থা সিচুয়েশনটা ভালো, দ্বিতীয় পেজে তারা সবাই দাখিল করেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় প্রস্তুত করা হচ্ছে, এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুই রকম স্ট্যাটাসে আছে আপনাদের সফটওয়্যার গুলো। এখন আমরা দেখতে পারি কি কি স্ট্যাটাসে আসলে থাকতে পারে একটা অফিস, সেটা আমরা এখান থেকে দেখব। দেখেন এই জায়গাটায় বলা হচ্ছে যে দাখিল ব্যতীত খসড়া এপিএ প্রস্তুতকৃত, খসড়া এপিএ দাখিলকৃত নয়, খসড়া এপিএ দাখিলকৃত, অর্থাৎ অনেক রকম স্ট্যাটাসে আপনার এপিএটা থাকতে পারে। ঠিক আছে। তো সেগুলো এখন সমাধানের উপায় কি? আপনি কি যদি এখন এই যে প্রস্তুত করা হচ্ছে কে চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এই অবস্থায় যদি না নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু এই 2023-24-এর এপিও আর করা হবে না। ঠিক আছে। তাহলে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? এখন অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আসলে এই সফটওয়্যারের এই লক আনলকের ক্ষমতাটা শুধুমাত্র ক্যাবিনেটে। তো অনেকেই আপনারা ক্যাবিনেটে ফোন করে বলেন যে একটু লক আনলক করে দেওয়ার ব্যাপার। তো এতে হয় কি, আমরা এই মুহূর্তে সফটওয়্যারে প্রায় 12,000 অফিস যুক্ত আছে। তো এই রিকোয়েস্ট গুলো আমাদের ক্যাবিনেট থেকে কেউ কেউ কখনো পারছে কখনো পারছে না, মানে সময় দেওয়াটা আসলে সম্ভব হচ্ছে না। তাহলে এটা সলিউশনটা আসলে কি? আমরা কিন্তু এই সফটওয়্যারে এমন মেকানিজম করে রেখেছি যে আপনি যার সঙ্গে এপিএ সাইন করেন, আপনার অফিস সেটা আঞ্চলিক লেভেলের হলে একজন বিভাগীয় অফিসের সঙ্গে আপনি এপিএ করেন, বিভাগীয় অফিস হলে আপনি দপ্তর সংস্থার সঙ্গে এপিএ করেন, দপ্তর সংস্থা হলে সেটা আপনি মন্ত্রণালয়ের সঙ্গে এপিএ করেন। তার মানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে আপনার এপিএ কে কন্ট্রোল করার সকল রকম সক্ষমতা দেওয়া আছে। এই জিনিসটা অনেকে জানেন না। এখন দুই রকম ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে যে তাদেরকে সক্ষমতা দেওয়া আছে সফটওয়্যারে, তারা সেটা ব্যবহার করতে পারছেন না, তারা জানেন না কিভাবে ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে যে তারা জেনেও হয়তো সেটাকে প্রয়োগ করছেন না। তো এখন থেকে আমাদের অনুরোধ যে আপনারা এই সমস্যাগুলো থেকে বের করে আনার জন্য আজকে ট্রেনিং এর পর থেকে আপনারা এই সমস্যাগুলো বের করে আনার জন্য আপনারাই উদ্যোগ নেবেন। আমি আশা করি আপনাদের অন্যান্য মন্ত্রণালয় আমি যেটা দেখেছি যে আপনাদের যারা এপিএমএস ব্যবহারকারী তারা নিজেদের মধ্যে একটা হয়তো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে বা কোনো একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপের মধ্যে তারা পারস্পরিক সমস্যাগুলো আলোচনা করে নিজেরাই কিন্তু সমাধান করে নিচ্ছে। তো আপনাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আপনারা একজন টেকনিক্যাল ফোকাল পয়েন্ট ঠিক করেন যারা মন্ত্রণালয়ে আছে, আবার কিছু টেকনিক্যাল ফোকাল পয়েন্ট তৈরি করেন যারা দপ্তর সংস্থায় আছে, একইভাবে বিভাগীয় এবং আঞ্চলিক অফিসে। তাহলে হবে কি, এই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা পারস্পরিক যোগাযোগ করে নিবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ক্যাবিনেট যে এই দায় দায়িত্বগুলো অন্যান্য অফিসকে দিয়ে দিচ্ছে, তাহলে যেটা হবে তারা নিজের মতো করে যদি এপিএ সংশোধন করে নেয় তাহলে কি হবে? বা এপিএ তাদের নিজের মতো যদি লক আনলক করে যা ইচ্ছা করে তখন কি হবে? তো এটার জন্য আমি বলি আসলে এপিএ বিষয়টাই হচ্ছে দুই পক্ষের মধ্যে যে চুক্তি স্বাক্ষর করে যে দুই পক্ষ, তাদের মধ্যেই আসলে এপিএটা।
এখন আমরা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে বছরের শুরুতে সেট করে দিই যে আপনি কবের মধ্যে কি কাজ করবেন, সেটা আমরা সেট করে দিই। কিন্তু করার পরেও যেহেতু মাঠ পর্যায়ে অভিজ্ঞতার অভাব আছে, অনেক রকম ভুল ধরা পড়ে, কিছু ছোটখাটো জিনিস চেঞ্জ করার দরকার হয়, সেগুলো আপনারা আপনাদের মধ্যে কথা বলে ঠিক করে নেবেন। কিন্তু এমন যদি হয় যে এপি এর লক্ষ্যমাত্রা চেঞ্জ করতে হবে, এপিএ তে সূচকটা যে সূচকটা আছে সেই সূচকটা না, তার ভাষা পরিবর্তন করতে হবে, বা সূচকটা আমি এটা না করে অন্যটা করতে হবে, এই ধরনের ডিসিশন গুলো আপনি সফটওয়্যারে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু করলে তখন আপনাকে ক্যাবিনেটে করে কি প্রতি মাসে একটা রিপোর্ট জেনারেট হয় আমাদের সফটওয়্যারে, এটাকে অডিট ট্রেইল বলে। সেখানে আমরা খেয়াল করে দেখি যে আসলে যে পরিবর্তন করেছে সেগুলো পরিবর্তন করার যোগ্য কিনা, অর্থাৎ আসলেই আপনি কি লক্ষ্যমাত্রায় হাত দিয়েছেন কিনা, আপনি কি সূচকে হাত দিয়েছেন কিনা। সেই ধরনের পরিবর্তন করলে কিন্তু আপনাদেরকে শোকজ করা হবে। যদি আপনারা ওই ধরনের পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই প্রশাসনিকভাবে আপনাদের প্রশাসনিকভাবে অনুমোদন নিতে হবে। অর্থাৎ ধরেন কোনো একটা দপ্তর সংস্থা আপনাদের, সেই দপ্তর সংস্থা তার একটা সূচকে পরিবর্তন আনতে যাচ্ছে, সেটাও মন্ত্রণালয় করে দিয়েছে, পরিবর্তনটা করে দিয়েছে, কিন্তু সেইটা করে দিলে আপনাকে অবশ্যই কোনো ডকুমেন্ট রাখতে হবে যে আপনাদের অফিসে এটা অ্যাপ্রুভ হয়েছে, তখন সেই পরিবর্তনটা করে দিবে। কিন্তু ধরেন কিছু ছোট বিষয় আছে, সফটওয়্যারে একটা জিনিস বলে যে গণনা পদ্ধতি, তারপরে ধরেন যে ছোটখাটো বানান ভুল, তারপরে এই যে আপনি এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে, এই অবস্থায় আছেন, কিন্তু আপনাদেরকে আমরা আবার সুযোগ দিতে চাচ্ছি না, আপনারা লাইন আপ হয়ে যান, সামনে যেন আপনারা আর মিস না করেন, এই যে লাইন আপ করে আনাটা, এই ধরনের কার্যক্রমগুলো যদি আপনারা করেন, তাহলে ক্যাবিনেট থেকে এইটা লগের মধ্যে কোনো আসলেও এটা কোনো কিছু আপনাদেরকে বলা হবে না। এই জন্য আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন। এখন সেটা কিভাবে কাজ করবেন সেই স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি, আমার কথা বোঝা যাচ্ছে তো, মানে আপনারা বুঝতে পারছেন তো, কোনো প্রশ্ন নাই তো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, এই যে প্রস্তুত করা হচ্ছে, এইটার অর্থ হচ্ছে যে আপনি 2023-24-এর এপিএ কিন্তু এখন পর্যন্ত তৈরি করেননি, অর্থাৎ খসড়া দাখিল করেননি আমাদের সফটওয়্যারে। ধরেন আপনি এখন পর্যন্ত কোনো কাজই করেন নাই, তাহলেও দেখাবে প্রস্তুত করা হচ্ছে। যদি আপনি সবকিছু পূরণ করে রেডি করে রেখেছেন কিন্তু দাখিল করেন নাই, অর্থাৎ খসড়াটা দাখিল করেন নাই, তাহলেও আপনাকে দেখাবে প্রস্তুত করা হচ্ছে। তার অর্থ এই যে প্রস্তুত করা হচ্ছে, এইটা হচ্ছে যে আমরা খসড়া দাখিলের জন্য ওপেন করে রেখেছি, কিন্তু আপনি এখনো দাখিল করেন নাই। কাজে এখানে আপনি যে স্ট্যাটাস গুলো দেখছেন, দেখেন সহকারী পরিচালকের কার্যালয় নারায়ণগঞ্জ, সে কিন্তু ইচ্ছা করলে এই মুহূর্তেই তার খসড়া এপিএটা দাখিল করতে পারবে 2023-24-এ। ঠিক আছে, তারা এটা নিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি সে খসড়া দাখিল করে ফেলে, তখন দেখাবে যে খসড়া দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এই স্ট্যাটাস থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে আসলে খসড়া এপিএ দাখিল হয়ে গিয়েছে, কিন্তু লক, অর্থাৎ আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এই অবস্থায় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবে, আপনার খসড়া এপিএটা দেখবে, দেখার পরে তারা আপনাদের জন্য চূড়ান্ত এপিএ ওপেন করে দিবে। চূড়ান্ত এপিএ দাখিলের জন্য কি কি পরিবর্তন করতে হবে সেটা বলে চূড়ান্ত এপিএ ওপেন করে দিবে। সেই চূড়ান্ত এপিএ যখন ওপেন করে দিবে, তখন আপনার স্ট্যাটাসটা দেখাবে যে আপনার চূড়ান্ত এপিএ দাখিলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে বা খোলা হয়েছে, ঠিক আছে, বা আনলক করা হয়েছে। এই অবস্থায় আবার আপনি চূড়ান্ত এপিএটা দাখিল করতে পারবেন। এখন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মন্ত্রণালয়, দপ্তর সংস্থা এবং আঞ্চলিক বিভাগীয় অফিসার, এই বিভাগীয় অফিস পর্যন্ত তারা যারা এই টেকনিক্যালি এই সফটওয়্যারটা ইউজ করেন, তারা এই কাজটা কিভাবে করবেন তাহলে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে চিন্তা করি প্রস্তুত করা হচ্ছে, তাকে আপনি কিছুই করার দরকার নাই, কিন্তু যারটা ধরলাম যে এখন পর্যন্ত খসড়াটা ওপেন করা নাই, তাকে আপনি খসড়াটা কিভাবে ওপেন করে দিবেন। এই আওতাধীন অফিস ব্যবস্থাপনায় গিয়ে এপিএ দাখিলের সময় নির্ধারণ, এই মেনুতে আপনি যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে আপনি যেহেতু এখন চাচ্ছেন 2023-24-এর এপিএ আপনি ওপেন করে দিতে যাচ্ছেন, এই 23-24-এ যান। ইচ্ছা করলে আপনি এই আপনাদের এই সফটওয়্যারে এখন পর্যন্ত এমন ক্ষমতা দেওয়া আছে যে আপনি যদি 2019-20-এর এপি এখন আনলক করতে চান, সেটা আপনি করতে পারবেন। কারণ আমরা মানে এই মুহূর্তে সফটওয়্যারে এমনগুলো ফাংশনগুলো দিয়ে রেখেছি যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। যখন ধীরে ধীরে সবাই কাজ শিখে যাবে, তখন আমরা হয়তো এই ক্ষমতাগুলো একটু করে রেস্ট্রিক্ট করে দিব আর কি। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এগুলো সবার জন্যই ওপেন করা আছে। তা 2023-24-এর আমি সিলেক্ট করলাম, করার পরে আমি কি খসড়া ওপেন করতে যাচ্ছি নাকি চূড়ান্ত ওপেন করতে যাচ্ছি? আমি চাচ্ছি খসড়া ওপেন করতে। ঠিক আছে,
এই খসড়া দেওয়ার পরে আমি সিলেক্ট করব কোন অফিসটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। ধরলাম যে আমার এই আঞ্চলিক অফিসটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, ওইখানে যে অফিসটার নাম ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন যদি এমন চান যে না, আহ, একটু আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন যে আহ, যদি আমি এই আঞ্চলিক সকল অফিসকে একসাথে আনলক করতে চাই, তাহলে আমি কোনো নির্দিষ্ট অফিসকে সিলেক্ট করব না। তাহলে হবে কি, এই অর্গানোগ্রামের সকল অফিস একসাথে সিলেক্ট হয়ে আনলক হয়ে যাবে। তো সেটা যদি আমি দিতে চাই, তাহলে আমি এখানে কোনো অফিস সিলেক্ট করবো না। আর যদি একটা করে অফিসকে আনলক করতে চাই, তাহলে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে এই আজকে থেকে শুরু করে, দেখেন আমরা কিন্তু ব্যাক ডেটে কোনো ডেট সিলেক্ট করতে পারি না। সবসময় আজকের ডেট থেকে কয়েকদিনের জন্য, কয়েকদিন বলতে ধরেন আপনি একদিন বা 2 দিন, এই 2 দিন আপনি যদি দেন, তাহলে আমি 2 দিন দিয়ে সেট করলেই সেটা আবার খসড়া তার জন্য ওপেন হয়ে যায়। এখন এইটা এক্সিকিউট হইতে অনেক সময় কারো কারো ক্ষেত্রে 30 সেকেন্ডে হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 5 থেকে 7 মিনিটও লেগে যায়। কারণ হচ্ছে যে এই কমান্ডটাই হয়তো আপনার অন্যান্য অনেক অফিস দিচ্ছে, এটা আমাদের এখানে একবারে কিউ আকারে সজ্জিত হয়। যারটা আগে তারটা একটা একটা করে এক্সিকিউট হতে 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 আপনার খুব বিজি সময়ে 7 মিনিট লেগে যেতে পারে, আবার খুব মানে ফ্রি সময়ে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে। তো এজন্য যখন আপনারা এটা আনলক করে দিবেন, তখন আপনারা আহ 7 মিনিট বা 10 মিনিট পরে ওদেরকে অন্য পক্ষকে চেক করতে বলবেন। এটা 1 নাম্বার বিষয়। এই বিষয়গুলো মন্ত্রণালয়ের নাসির সাহেব কি বুঝতে পারছেন আমার কথাগুলো? স্যার বুঝতে পারছি স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা, এইটা কিন্তু স্যার আমাদের হ্যাঁ একটাই মাত্র সংস্থাতে সমস্যা, পাট অধিদপ্তর, বাকিরা কিন্তু স্যার মাঠ পর্যায়ে অফিসটাও করেছে, শুধু করে একটা। ফেলেছে। আচ্ছা, না ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু শুধু আপনাকে দেখানোর জন্য না, আপনার যে দপ্তর সংস্থা, মানে আপনি নিজেও কিন্তু এতগুলো অফিসকে কন্ট্রোল করতে পারবেন না। সামনে যদি আপনারা জেলা এবং উপজেলা পর্যন্ত যান, তাহলে কিন্তু উপজেলার দায়িত্ব নিতে হবে জেলাকে, জেলার দায়িত্ব নিতে হবে আঞ্চলিককে। কাজে প্রত্যেক অর্গানোগ্রামে কিন্তু আপনাদেরকে দক্ষ একজন টেকনিক্যাল হ্যান্ড তৈরি করতে হবে। এখন আমাদের সফটওয়্যারে যেটা করা আছে এই মুহূর্তে, এটা একটু সবার জেনে রাখা দরকার, যে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো আপনার এপিএ তে কন্ট্রোল করতে পারবেই, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করেছি, আপনাদের অর্গানোগ্রামের সকল ঊর্ধ্বতন অফিস, অর্থাৎ সেটা যদি উপজেলা পার্ট অফিস হয়, তাহলে জেলা পার্ট অফিস আপনাদের এপিএ তে সব রকম কিছু করতে পারবে। তারপরে আঞ্চলিক অফিস পারবে, বিভাগীয় অফিস পারবে, দপ্তর সংস্থা পারবে, তারপরে মন্ত্রণালয়ও পারবে। অর্থাৎ যদি কোনো কারণে আপনি ধরেন উপজেলা একটা বিপদে পড়েছেন যে আমার এপিএটা আনলক করা দরকার, তখন কিন্তু অনেকেই এখনো মনে করেন যে একটা ক্যাবিনেটে ফোন করতে হবে। না, ক্যাবিনেটে ফোন করতে হবে না। তখন প্রথমে আপনি জেলাকে ফোন দিবেন। আমি ধরে নিচ্ছি জেলার যিনি আছেন, উনি আপনাকে বলছে যে কই, এটা তো আমি জানি না কিভাবে করতে হয়। কিন্তু এটা ওনার জানার কথা, এটা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়ার কথা। কিন্তু তবুও যদি উনি না পারেন, তখন আপনি ফোন করবেন জেলার উপরে আঞ্চলিক অফিসে। আঞ্চলিক অফিসে যদি না পারে, তাহলে আপনি বিভাগকে ফোন করবেন। বিভাগকে যদি না পারেন, তখন আপনি দপ্তরকে ফোন দিবেন। দপ্তরকে যদি না পারেন, তখন আপনি অর্থাৎ আপনার কিন্তু অনেক জন হ্যান্ড আছে যারা আপনার এই এপিএতে সহযোগিতা করতে পারে, এই ক্ষমতাটুকু দেওয়া আছে। তো এই কাজগুলো আপনাদেরকে একটা গ্রুপের মাধ্যমে ভাগ করে নিতে হবে, তাহলে আপনারা কাজটা খুব সহজে করতে পারবেন। যেহেতু এখনো আমরা মানে এপিএটা কিন্তু অনেকটা কি বলবো, যে একটা সময়ের রেলগাড়ির মতো। আপনি একবার রেলগাড়ি মিস করবেন, আপনার প্রতি পদে পদে বাধা হবে। আপনি যদি খসড়া দাখিল মিস করেন, তখন আপনার চূড়ান্ত ওপেন করতে অসুবিধা হবে। আপনি ফার্স্ট কোয়ার্টার করতে পারবেন না, সেকেন্ড কোয়ার্টার করতে পারবেন না। তখন আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে বারবার ফোন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুলে নিতে হবে, আনলক করে নিতে হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় যে ক্যাবিনেট থেকে বছরের শুরুতে ক্যালেন্ডার অনুসারে টাইমটা যে সিলেক্ট করে দেওয়া হয়, সেই সময়ের মধ্যে এটা করে ফেলতে। যদি এখন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ের জন্য রিল্যাক্স, যে হ্যাঁ তারা সময় মিস করেছে, ঠিক আছে এটা ওপেন করে দিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু একটা সময় গিয়ে আর এটা দেয়া হবে না, তখন আপনি মিস করেছেন মানে মিস করেছেন। তো যেহেতু এখনো সবাই লাইন আপ হয়নি, এজন্য এই সুযোগগুলো দেওয়া হচ্ছে। তো এখন আমরা যেহেতু ক্যাবিনেট থেকে এই 12,000 অফিসকে কন্ট্রোল করতে পারছি না, আপনারা যারা আপনাদের যে টেকনিক্যাল হ্যান্ড আছে, তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এপিএ গুলোকে লাইন আপ করে নিতে পারে। ঠিক আছে? তো খসড়া এপিএ এর ক্ষেত্রে একইভাবে, যদি আমি চূড়ান্তকে ওপেন করতে চাই, ধরেন আমার এখন এপিএ যে একটু আগে আপনাদের যে স্ট্যাটাসটা দেখিয়েছিলাম যে প্রস্তুত করা হচ্ছে, তখন তো আপনাকে কিছুই করতে হলো না, কিন্তু খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, তখন আপনার কাজ হচ্ছে চূড়ান্তকে ওপেন করে দেওয়া। তাহলে এই চূড়ান্ত সিলেক্ট করে আপনি একইভাবে
অফিসগুলো সিলেক্ট করে এই যেভাবে একটু আগে দেখালাম সময় সেট করে দিলেই কিন্তু সেই চূড়ান্ত ওপেন হয়ে যাবে। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, চূড়ান্ত যখন আপনার ওপেন করে দেয়া হয় তখন অনেকেই আবার চূড়ান্ত দাখিল করতে ভুলে যান। চূড়ান্ত দাখিল না করলে কিন্তু ওই স্ট্যাটাস দেখাবে হচ্ছে যে চূড়ান্ত দাখিলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে কিন্তু চূড়ান্ত দাখিল হয়নি। আমাদের কিছুদিন আগেও আমরা এটা করেছিলাম যে যারা চূড়ান্ত দাখিল করে নাই তাদের কিন্তু ফার্স্ট কোয়ার্টার এন্ট্রি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই ভুল এত বেশি করে মাঠ পর্যায়ে, দপ্তর সংস্থা এবং মন্ত্রণালয় পর্যায়ে কিন্তু এই ভুলগুলো এতটা হয় না। কিন্তু মাঠ পর্যায়ে এই ভুলগুলো হয় তখন হয় কি যে সে আর ফার্স্ট কোয়ার্টারও দিতে পারে না, সেকেন্ড কোয়ার্টারও দিতে পারে না, তখন একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা করেছি কি যে চূড়ান্ত এপিএ দাখিল যদি নাও করে তাও আমার ফার্স্ট কোয়ার্টার দেওয়ার অপশনটা আমরা খুলে রেখেছি। কিন্তু সবাই যখন অর্গানাইজড হয়ে যাবে তখন এই এই সুবিধাগুলো কিন্তু থাকবে না। তখন আপনি চূড়ান্ত দাখিল করতে না পারলে ফার্স্ট কোয়ার্টার আর দিতে পারবেন না। তো এই জায়গাগুলো ওপেন করার জায়গাগুলো আশা করি আপনাদের যারা আছেন তারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা এই সফটওয়্যারে শুধুমাত্র এন্ট্রির কাজ করবেন তারা যদি কাজ করতে গিয়ে আটকে যান তাহলে তারা কোন জায়গায় যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা গেল হচ্ছে আমার এপিএ কিভাবে আনলক করে দিতে হয় সেই জিনিসটা আমরা দেখালাম। আনলক বলতে আসলে আমাদের সফটওয়্যারে কিছু নাই। আনলক বলতে বোঝাচ্ছে সময় নির্ধারণ করে দেয়া, যে কতটুকু সময়ের মধ্যে আপনি সুযোগ দিবেন সেই সময় তারা করতে পারবে। তো এই জিনিসটা খেয়াল করবেন। একই স্যার, হ্যাঁ প্লিজ। স্যার খুলনা থেকে হ্যাঁ সরোজদী সরকার বলতাম স্যার। জি। স্যার চূড়ান্ত সূত্রের সময়টা কি হবে? এখন আমাদের যে হ্যাঁ খসড়ায় করা হয়েছে চূড়ান্ত করা হয় নাই। জি। চূড়ান্ত সূত্রের সময়টা কি নির্ধারণ করবো স্যার প্লিজ? চূড়ান্তটা আসলে আপনি খুব বেশি সময় দেওয়া যাবে না এখন। এটা তো এখন যে আপনি ওপেন করে দিবেন তাদেরকে, এটাই তো আসলে নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত তার কোনো নিয়ম থাকে না। তো সাধারণত ওদেরকে বলবেন, তাদের সঙ্গে কথা বলে নিবেন যে 1-2 দিনের মধ্যে আপনি এটা করে দেন। তা 1 বা 2 দিন আপনি হায়েস্ট সময় দিবেন আর কি, দিয়ে আপনারা খুলে দিবেন আর কি। ঠিক আছে। এবং খুলে দেওয়ার পরে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই যে আপনার অ্যাকাউন্টটা এই মুহূর্তে এপিএটা লক থাকবে। একটু মিউট করে দিই আবার। Sorry. হ্যাঁ, আপনার এপিএটা এই মুহূর্তে লক থাকবে নাকি আনলক থাকবে এই জিনিসটা আমাদের সফটওয়্যার নির্ধারণ করে কোন সময় জানেন? যখন আপনি লগ ইন করেন। তো ধরেন আপনি লগ ইন করে আছেন, এই অবস্থায় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে আনলক করে দিল, আপনি লক অবস্থায় আছেন, আনলক করে দিল। কিন্তু যেহেতু লগ ইন অবস্থায় আপনার ফিচারগুলো লোড হয়, কাজেই আপনি কিন্তু তখনও এটাকে লক অবস্থায় দেখতে পাবেন। আপনাকে আবার আনলক হইতে গেলে, উনি যেহেতু আনলক করে দিয়েছে, আপনি আনলক দেখতে গেলে আপনাকে কি করতে হবে? আবার নতুন করে লগ ইন, হ্যাঁ নতুন করে আবার লগ ইন করতে হবে। এইটা একটু আপনার মাথায় রাখবেন। যারা ব্যবহারকারী আছেন তাদেরকে একটু খেয়াল করতে হবে যে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে যে হ্যাঁ আমি আনলক করে দিয়েছি, তখন আপনাকে কি করতে হবে? আপনি লগ আউট করে আবার নতুন করে লগ ইন করবেন। আর যদি লগ ইন করা না থাকেন তাহলে লগ ইন করলেই হয়ে যাবে আর কি। অর্থাৎ ফিচারগুলো লোড হয় হচ্ছে লগ ইন করার সময়। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু মিউট করে রাখবেন, আমি মিউট করে রাখছি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে একইভাবে আপনি যদি মনে করেন আমি এই যে আপনাদের দাখিলের অবস্থা দেখছি, একটু আগে আমরা দেখেছি এপিএ দাখিলের অবস্থা, এখন আমরা দেখতে পাচ্ছি ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের অবস্থা। তো সেখানে গিয়ে আমি 2023-24 বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার সেকেন্ড কোয়ার্টার দেখতে যাচ্ছি। এখনো থার্ড কোয়ার্টারে যেহেতু কাজ অনেকের ক্ষেত্রেই হয়েছে বা হয়নি, আমি এটা দেখছি। দেখেন সবাই সুন্দর দাখিল করেছে, এটা অসুবিধা নেই। এবার যাই বিভাগীয় অফিসের ক্ষেত্রে। এই দেখেন এখানে প্রায় 4টা অফিস কিন্তু দাখিলকৃত নয়। ঠিক আছে, তারা কিন্তু দাখিল করেনি। তো এই যে দাখিল করে নাই, এটা কেন, কারণ কি, এটা একটু আপনারা খুঁজে নিয়ে আপনারা এটা সমাধানের চেষ্টা করবেন। ঠিক আছে। তো এই যে দাখিলকৃত নয় তাদেরকে তাহলে এখন ওপেন করে দিবেন কিভাবে? ওই একই জায়গা থেকে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে একটু আগে আবার ছিল কি যে এপিএ দাখিলের সময় নির্ধারণে আপনারা গিয়েছিলেন, এখন যাবেন এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণে। ঠিক আছে। এই এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণে গিয়ে আপনি 2023-24 ধরলাম যে বিভাগীয় অফিস, আপনি আহ, এই যে মন্ত্রণালয়কে সিলেক্ট করবেন। সরি বিভাগ, সরি সিলেক্ট করতে হবে না, আমি সবাইকেই যদি আনলক করে দিই তাহলে এই ডিসেম্বর মাস দিয়ে, যেহেতু সেকেন্ড কোয়ার্টার মানেই ডিসেম্বর মাস, এটা একটু আপনার মাথায় রাখবেন। যারা
বিশেষ করে আঞ্চলিক যারা ব্যবহারকারী আছেন তারা একটু বুঝেন যে আমরা কিন্তু প্রথমে এক সময় চিন্তা করেছিলাম যে আমরা প্রতি মাসে মাসেই আসলে এপি এর প্রতিবেদন নিব। একটা সময় হয়তো আমরা এই স্টেজে পৌঁছাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা কোয়ার্টারলি রাখি, যে আমরা কোয়ার্টারলি ফিডব্যাক দেয়, প্রতি মাসে মাসে দেন না। তো ওই কোয়ার্টারলি যেহেতু এবং মাসিক দুইটাকেই যেহেতু সফটওয়্যারকে হ্যান্ডেল করতে হবে, এই জন্য সফটওয়্যারে কিন্তু প্রত্যেকটা মাস এখানে দেওয়া আছে। তো আপনি যদি সেকেন্ড কোয়ার্টারকে ওপেন করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, ডিসেম্বর যেটা আসলে ওই কোয়ার্টারের শেষ মাস, শেষ মাসকে ওপেন করে দিলে শেষ মাসের ঘরটা কিন্তু ওপেন হয়ে যায়। সেখানে আপনারা ওই কোয়ার্টারের 3 মাসের যে রেজাল্টটা সেটা বসায় দিবেন। আমরা যদি যে কোনো একটা কোয়ার্টার অর্জন দেওয়ার জায়গায় যদি আপনারা যাই, তাহলে একটু খেয়াল করে দেখেন, একটু লোড হতে সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন যে জায়গা আপনারা এন্ট্রি দেন, দেখেন এখন আপনারা থার্ড কোয়ার্টার এন্ট্রি দিবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা মাসই কিন্তু আমাদেরকে দেখায়, কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনারা কিন্তু কোনো কিছু ইনপুট দেন না, দেন মার্চ মাসে। এই মার্চ মাসে কোনটা বসান? এই 3 মাসের যে মোট আপনাদের অর্জন সেটা এখানে বসান। ঠিক আছে? কাজেই আনলক করার সময় আপনাকে যেটা করতে হবে, আনলক করার সময় আপনি সব সময় ওই কোয়ার্টারের শেষ মাসটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। ধরলাম আজকে থেকে কয়েকদিনের জন্য ওপেন করে দিলেন, বা 2 দিন 3 দিন যেটাই হোক আপনার করে দিল, করে সেট করে দিলেই, এবং ওই পক্ষ যদি এটা লগ আউট করে আবার নতুন করে লগ ইন করে, তাহলে সেটা ওপেন হয়ে যাবে। এখন আপনারা যারা পিছিয়ে পড়েছেন, যারা এখনো দাখিল করেন নাই, কারো হয়তো ফার্স্ট কোয়ার্টার দাখিল নাই, কারো সেকেন্ড কোয়ার্টার দাখিল নাই, এখন আমাদের সফটওয়্যার কি করে, 4টা কোয়ার্টারে আপনাদের যে অর্জনগুলো সেগুলোকে নিয়ে যোগ বিয়োগ করে একটা রেজাল্ট তৈরি করে। এখন কারো যদি একটা কোয়ার্টার মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই বছরের এপি এর মূল্যায়ন ঠিক আসবে না। তো এই জন্য সেই জিনিসগুলো আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের এই দাখিলগুলো হয়েছে কিনা, এবং সেটা চেক করার কোন জায়গা, চেক করার জায়গা হচ্ছে এই দাখিলের অবস্থা। হ্যাঁ, আপনাদের আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা দেওয়া আছে, এই মেনুটা দেওয়া আছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা চেক করে দেখবেন। এইটুক বলার পরে আমরা আসলে একটা অন্য অংশে চলে যাব। তো এই যে যতটুকু আমরা দেখালাম, এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা, বা এই সংক্রান্ত কোনো সমস্যা কোনো মনে করছেন কিনা, আপনাদের কেউ যদি কিছু মনে করেন তাহলে একটু আমাকে জানান। আসসালামু আলাইকুম, আমি সহকারী পরিচালক নারায়ণগঞ্জ থেকে বলছিলাম আর কি। জি, হ্যাঁ, জি, আচ্ছা, এখন পর্যন্ত সময় মানে সমস্যা পাই নেই। জি। তবে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই চূড়ান্ত দাখিল করি নাই, খসড়াও দাখিল করি নাই। আচ্ছা, আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে আমি ত্রৈমাসিক দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু দিতে পারিনি। আচ্ছা। পরে আমি হেড অফিসের সাথে কথা বলছি, জি, ঠিক আছে, উনি আমাকে জিনিসটা জানাতে চাইছেন। আজকে আমি ক্লিয়ার হইলাম যে আমাকে হেড অফিস যদি এটা সময় নির্ধারণ করে দেয়, তাহলে আমি দাখিল হ্যাঁ, করতে পারবো। তাহলে পারবেন, এখন আমি সমস্যার সমাধান করতে পারবো, এখন ইজিলি সমাধান হবে আর কি। সমাধান হবে আর কি। ঠিক আছে? তো এখন এই জন্য আর কি আপনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি, প্লিজ। আমি মোহাম্মদ আব্দুল মালেক, জি। রেশম উন্নয়ন বোর্ডের ডিডি ঢাকা। হ্যাঁ, স্যার, আমাদের তো মন্ত্রণালয় থেকে এপিএ দাখিলের একটা নির্দিষ্ট সময় থাকে, যেমন আমাদের থার্ড কোয়ার্টারের সময়, তৃতীয় কোয়ার্টারের সময় আছে, হুম, 22 থেকে 24 জি, এপ্রিল ছিল। জি। তা এই সময়ের মধ্যে এই সময়ের আগে কি আমরা দাখিল করতে পারি? 22 আহ, তারিখের আগে কি দাখিল হ্যাঁ, করতে পারি? এটা এটা ভালো প্রশ্ন করেছেন, আমি একটু বলি আর কি। এটা আমাদের আসলে ক্যালেন্ডারে বলা আছে, যেটা আমি একটু মিউট করে নিই আপনাদেরকে। হ্যাঁ, আমাদের ক্যালেন্ডারে যেটা বলা আছে, আমরা সেই অনুসারে ওপেন করে দেই, এবং সেই তারিখে গিয়ে আপনাদের লক হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি করি আমরা, যে আপনার কোয়ার্টার শুরু হওয়ার আগেই, মানে আপনার ধরেন যে এখন আপনি থার্ড কোয়ার্টারে এন্ট্রি দিবেন, থার্ড কোয়ার্টার বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা অনেক ক্ষেত্রে কি করি, মার্চের 25 তারিখের দিকেই ওপেন করে দিই, যে কারো যদি কাজ আগে করার সুবিধা হয় কাজ শুরু করুক। এইটা আমরা কোথাও ডিক্লেয়ার করি না, কিন্তু সাধারণত দেখবেন যে মার্চ মাস শেষ হওয়ার 5 দিন আগে থেকেই আমাদের সফটওয়্যারে এন্ট্রিটা আমরা ওপেন করে দিই, যে কারো যদি অর্জন হয়ে থাকে তাহলে ওরা কাজ শুরু করুক। হ্যাঁ, তো এইরকম সময় আসলে ওপেন হয়ে যায় নর্মালি কোয়ার্টার শেষ হওয়ার 5 দিন আগে। একইভাবে আপনার খসড়া এপিও কিন্তু আমরা সাধারণত এপ্রিলের মাঝামাঝি আমরা শুরু করে দিই, ওপেন করে দিই। কিন্তু এবার যেটা হয়েছে যে আমাদের সফটওয়্যারে 12,000 অফিসের লোড অনেক বেশি, তো যার ফলে অনেক স্লো হয়ে যাচ্ছিল। এই জন্য আমরা একটা নোটিশ বোর্ড দিয়ে সময়টা ভাগ করে দিয়েছি। কিন্তু সময়টা ভাগ করে দিলেও দেখা গেছে আপনারা হয়তো এটা ফেস করেন নাই, কারণ আপনাদের জেলা এবং উপজেলা অফিস নাই।
কিন্তু জেলা এবং উপজেলা লেভেলের অফিসের সংখ্যাই খুব বেশি। উপজেলা লেভেলে প্রায় 5,000 অফিস আছে, জেলা লেভেলে প্রায় 2,000-এর কাছাকাছি অফিস আছে আমাদের এই সফটওয়্যার। তো এই এত হিউজ সংখ্যক অফিস যখন একসাথে কাজ করে তখন স্লো হয়ে যায়। তো উপজেলা এবং জেলা লেভেলের অফিসগুলো কিন্তু এইবারও অনেকে এই স্লোর কারণে ফেল করেছে, যেটা ওদের দোষ না। ঠিক আছে, তো এই জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি যারা ফেল করেছে তারা 3 থেকে 10 তারিখে ওপেন পাবে, আবার নতুন করে দাখিল করতে পারবে। কিন্তু নর্মালি আমরা আগে থেকেই ওপেন করে দেই, কিন্তু ওই সফটওয়্যারের স্লোর কারণে অনেক সময় আমরা ভাগ ভাগ করে দিই সময়টুকু, এই আর কি। আচ্ছা, তো আশা করি এই রিলেটেড আপনারা বুঝেছেন সবকিছু। এখন আমি আরেকটা অংশে যেতে চাই। আহ, সেটা হচ্ছে যে এটা তো আপনারা এতক্ষণ ধরে লিস্ট আকারে দেখলেন। এখন এখানে তো সবাই প্রোগ্রামার না, যারা আজকে ট্রেনিং নিচ্ছেন সবাই তো আসলে প্রোগ্রামার না। আহ, এখানে অনেকেই আছেন যে আপনার অফিস প্রধান অথবা অফিসের একজন গুরুত্বপূর্ণ পদে আছেন, অথবা হচ্ছে যে যিনি আসলে সফটওয়্যারে সবসময় লগ ইন করার সুযোগ পাবেন না। হ্যাঁ, একবারে সরাসরি ব্যবহারকারী না, কিন্তু তিনি একজন অফিসের একজন প্রশাসনিক একজন লোক। এখন তিনি হয়তো সময়ে সময়ে প্রতিনিয়ত এই সফটওয়্যার লগ ইন করবেন না, তিনি এক নজরে কিভাবে আপনাদেরকে মনিটর করবেন। সেটার জন্য আসলে আমাদের সফটওয়্যারের প্রথম মেনুতে একটা দেয়া আছে ড্যাশবোর্ড। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাশবোর্ডে যখন আপনি যাবেন, আপনি একটা জায়গায় দেখবেন অধীনস্থ সংস্থার মূল্যায়ন। এইটা সবসময় হচ্ছে শেষ অর্থ বছরের মূল্যায়নটা আপনাকে দেখাবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি, দেখেন 22-23 অর্থ বছরের মূল্যায়ন, এই যে কোন সংস্থা কত পেয়েছিল, তার র্যাঙ্কিং কি ছিল, নিচ থেকে দেখলে অর্থাৎ আহ, সবচেয়ে খারাপ করেছিল কে, এগুলো যদি আমরা খেয়াল করি, তারপরে সবার মানটা যদি আমরা দেখতে চাই, এইখানে এই ড্যাশবোর্ডে 1 সেকেন্ডের মধ্যে দেখতে পারবো। এবং এটা শুধু তাই না, যে কোনো রিপোর্ট হিসেবে ইউজ করার জন্য আপনি এক্সেলে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন। এই ড্যাশবোর্ডটা এক নজরে দেখতে পারবেন। তবে এই ড্যাশবোর্ডটা দেখতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার এখানে বস্ত্র অধিদপ্তর আসলে 100 তো পায় নাই, তাহলে এখানে 100 দেখাচ্ছে কেন, এই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলেই বুঝবেন যে আপনার সফটওয়্যারে মূল্যায়নটা গত বছর সঠিকভাবে হয়নি। আর যদি দেখেন যে এগুলো ঠিক আছে, তাহলেই মানে একজন প্রশাসনিক প্রধানের কিন্তু দেখতে হবে যে এক নজরে, লিস্ট আকারে সবকিছু দেখার দরকার নেই। এই জন্য এখানে আমরা এক নজরে একটা গ্রাফিক্যাল ভিউ দেওয়ার চেষ্টা করেছি ড্যাশবোর্ডে। আপনারা এইখান থেকে এটা দেখে নিতে পারবেন এবং সেই অনুসারে আপনি সফটওয়্যার ব্যবহারকারীকে বলবেন যে এই যে এটা এই অবস্থা কেন, এটা ঠিক করেন, ওটা ঠিক করেন, এটার ব্যবস্থা করেন। তখন তারা এই অনুসারে কাজ করবে। একইভাবে একটু আগে আপনারা লিস্ট আকারে এপিএ দাখিলের তথ্য দেখেছেন, গ্রাফিক্যালি এখানে আপনারা দেখতে পারবেন যে কে সাবমিট করেছে, কে সাবমিট করে নাই। এখানে যদিও এটা হচ্ছে আপনার 2024-25 অর্থ বছরের, তো এই জন্য এখন দেখাচ্ছে যে এখানে কোনো দাখিলকৃত হয়নি, কেউ দাখিল করে নাই। এই জন্য দাখিলের তালিকায় কেউ নেই, এবং কারা দাখিল করে নাই সবার নামই এখানে আসছে। যেহেতু 24-25-এ এখন পর্যন্ত শুরু হয়নি আমাদের খসড়া দাখিল, বা আপনাদের লেভেলটা এখনো সময় আছে। এখন চূড়ান্ত যেহেতু ওপেনই হয়নি, এই জন্য দেখেন এটা পুরো খালি। ঠিক আছে, তো এটা আপনি এক নজরে দেখতে পারবেন এখান থেকে। একইভাবে অগ্রগতি প্রতিবেদন কে করলো কে করলো না, চারটা দেখেন, 4টা কোয়ার্টারে 4টা বৃত্ত দেওয়া আছে এখানে, কে করলো কে করলো না। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, লিস্ট আকারেও দেখতে পারবেন, ডাউনলোডও করে নিতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে এপিএ তো অনেকগুলো ক্যালেন্ডারের মধ্যে ডেডলাইন থাকে, এটা হাতের কাছে অনেক সময় গাইডলাইন আপনার থাকে না। আপনি সফটওয়্যারে যদি এই এপিএ ক্যালেন্ডারে ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনার পুরা আপনার কবের মধ্যে কি করতে হবে এই তারিখগুলো এখানে দেওয়া থাকে। এইটা আপনি লগ ইন করে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে কি বলবো, যে আপনার মূল যে কাজগুলো সেগুলো আমরা দেখিয়েছি। আমরা এখন আরো বেশ কিছু ছোট ছোট জিনিসের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা আশা করি 11:30টার মধ্যে আমরা শেষ করব। তো এই এই পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা এই পিএমএস সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কিনা, বা এই ধরনের কিছু থাকলে আমাদেরকে একটু এখন জানাতে পারেন। আশা আমার সরজিৎ সরকার হ্যাঁ, স্যার। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। আমরা স্যার থার্ড কোয়ার্টারের রিপোর্ট ওই যে সফটওয়্যারে দাখিল করতে পারতেছি না, না, এই 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 সমস্যাগুলো, এরর দেখাচ্ছে। হ্যাঁ এই এরর দেখাচ্ছে। কি জি স্যার, কি কি এরর দেখাচ্ছে? ওই যে দাখিল করতে গেলেই নিচ্ছে না আহ, না, থার্ড এই কোয়ার্টার নিচ্ছে না এটা বলবেন না, মানে আপনার যেটা করতে হবে। স্যার হ্যাঁ, স্যার আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আপনি একটু ক্লিয়ার করেন। স্যার ওই যে আমি যখন ওই যে প্রমাণকগুলো আপলোড দিতে যাচ্ছি না, তখন হ্যাঁ, ওখানে এরর দেখাচ্ছে। ও সরি, এটা হচ্ছে যে গতকালকে থেকে এই সমস্যাটা ছিল।
আপনার আমাদের বিসিসির ফায়ারওয়ালের একটু সমস্যার কারণে প্রমাণক আপলোড ফেল হচ্ছিল। তো কালকে রাতে আমরা কাজ করে এটাকে ঠিক করে দিয়েছি। ওইটা একটা জাস্ট মানে গতকালকে এই সমস্যা ছিল, গতকাল এবং গত ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে, এখন এটা ঠিক আছে। জি। ওকে স্যার, ওকে হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা, তারপরে আর কিছু কারো প্রশ্ন? প্রশ্ন ছিল স্যার। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ আসলাম। আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে আমরা যদি কোনো কোয়ার্টার, প্রথমে ফার্স্ট কোয়ার্টারে যদি আমরা দাখিল না করে, সেটা কি এখন দাখিল করতে পারবো কিনা স্যার? হ্যাঁ ওইটাই বললাম যে আমাদের সফটওয়্যারে আসলে এমন মেকানিজম করা যে আপনি যে কোনো সময়, শুধু এখন না, আজ থেকে 10 বছর আগের এপিও আপনি ওপেন করে দিতে পারবেন, অগ্রগতি দিতে পারবেন, সম্ভব। এখন পর্যন্ত আমরা এটা রেখেছি কারণ এই যে এই ধরনের সমস্যাগুলো যারা পিছিয়ে পড়ছে তাদেরকে লাইন আপে নিয়ে আসার জন্য। এক সময় এটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু এখন আপনাদের সুবিধার জন্য এটা রাখা আছে। আপনি ইচ্ছা করলে যে কোনোটাই এই লাইন আপ করার জন্য, এটা আপনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তাকে বলবেন যে আমি এখন ফার্স্ট কোয়ার্টার দাখিল করবো, একটু আনলক করে দিতে, তখন এটা আনলক করে দিবেন। এই কাজটা করতে হয়তো আপনার আগামী 10-15 দিন সময় লাগবে। সবারটা যখন লাইন আপ হয়ে যাবে, লাইন আপ বলতে আমি বুঝাচ্ছি আপনার খসড়া চূড়ান্ত এপিএ দাখিল হবে 2023-24-এর, তারপরে আপনার 2023-24-এর থার্ড কোয়ার্টার পর্যন্ত দাখিল হয়ে যাবে, এবং 2024-25-এর আপনার খসড়া এপিএ দাখিল হয়ে যাবে। এই লাইন আপটুকু করে ফেলতে আপনাদের হয়তো 15-20 দিন আপনারা সময় নেবেন, এবং এর মধ্যে যখন যেটা আনলক করা দরকার আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন, তারা ওপেন করে দিবে। ঠিক আছে? তবে যখন আপনারা দুই পক্ষ মিলে কাজ করে ফেল করলেন, সেটা তখন টেকনিক্যাল সমস্যা। যেহেতু আপনাদেরকে অপশনগুলো দেওয়া আছে, যদি কাজ না হয় তার মানে তখন টেকনিক্যাল সমস্যা, তখন আপনারা ক্যাবিনেট ডিভিশনকে জানাতে পারেন। হ্যাঁ, আপনারা ফোন করলে আমরা রেসপন্স করি, কিন্তু যদি এই যে লক আনলকের জন্য ফোন আসে তখন হয় কি আমরা আসলে এই সময়টুকু দিতে পারি না, আমাদের এত লোকবলও নেই, এবং এই 12,000 অফিসকে সাপোর্ট দেওয়ার মতো আসলে এটা সম্ভব না। এটার দায়িত্ব নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঠিক আছে? স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম জি, স্যার। হ্যাঁ আসলাম। স্যার আমাদের তাহলে কি এখন আমাদের মাঠ পর্যায়ে অফিসগুলি যে 23-24-এ যেগুলি পেন্ডিং আছে এগুলি ক্লিয়ার করে তারপরে 24-25-এ না, খসড়া এইভাবে দাখিল করতে হবে? না, এইভাবে বলা যাবে না। আসলে 24-25-এর ক্যালেন্ডার অনুসারেই আগাতে হবে, কিন্তু 23-24টা আপনাদেরকে এই ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে আলোচনা করে, আপনারা ওই যে বললাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেন, ওই গ্রুপের মধ্যে রিকোয়েস্ট দিল, আপনি ওইটাকে যখন আনলক করলেন আপনি জানিয়ে দিলেন যে এটা আপনারটা আনলক করা হয়েছে। এটা এইভাবে করে করে আপনাকে করতে হবে। আর আপনি তো মন্ত্রণালয়ের প্রোগ্রামার, আপনি একাই এই কাজটা স্যার করবেন। আপনি একা করলে হবে কি, ওই যে দপ্তর সংস্থার যে 7 জন, ওনারা কিন্তু আর কাজটা শিখে উঠতে পারবে না। আপনি বলবেন যে এই দপ্তর সংস্থা আপনি ওই আপনার আঞ্চলিক অফিসের, আঞ্চলিক না তো বিভাগীয় অফিসেরটা ওপেন করে দেন, আবার বিভাগীয় অফিসে যারা আছে তার বিভাগীয় অফিসেরটা উনি আবার ওদেরটা খুলে দিবেন। ঠিক আছে? এভাবে আপনারা স্যার 7 জনের একজন অ্যাডমিন প্যানেল তৈরি করে ফেলেন, যাতে আপনারা এই সফটওয়্যার একটা কন্ট্রোল আনতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা, এইবার চলে যাই হচ্ছে আচ্ছা, আপনাদের কি আঞ্চলিক পর্যায়ে যে অফিসগুলো, তাদের কি এপিএ, মানে কখনো আপনারা সফটওয়্যারে এপিএ তে এন্ট্রি দেননি, এমন কোনো হয়েছে কিনা? মানে আমি কি আসলে এপিএ প্রস্তুতির অংশটা আপনাদেরকে দেখাবো কিনা, এটাতে প্রায় 15-20 মিনিট সময় যাবে, এটা কি দেখানোর দরকার আছে কিনা, নাকি আপনারা এটাতে অভ্যস্ত? এটা কি কেউ বলতে পারেন স্যার দেখাইলে আমাদের জন্য ভালো হয় স্যার। দেখালে আমরা ভালো হয় স্যার। স্যার তাহলে দেখালে তাহলে আমরা ভালো একটু হয়। উপকৃত হব। আচ্ছা, তাহলে 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 আমি এপিএ প্রস্তুতি অংশে চলে যাচ্ছি, কিন্তু খুব বেশি সময় দেখাবো না। আমি দেখানোর সময় আপনাদেরকে কোন কোন অংশে কি আপনারা আটকে যান সেই জায়গাগুলোকেই ফোকাস করব মূলত। ঠিক আছে? এইভাবে আমরা একটু আগাই। তো আপনারা দেখেন, আমি এখন আর বস্ত্র পাট মন্ত্রণালয়ে আমি আর এখন থাকবো না, আমি একটা আপনাদের আহ আঞ্চলিকটা কি অফিসে, সহকারী পরিচালকের কার্যালয় রাজশাহী, এই অ্যাকাউন্টে লগ ইন করে আছি। যদি রাজশাহী থেকে কেউ থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এটা ট্রেনিং সার্ভারে করছি, আপনার লাইভে কোনো এফেক্ট পড়বে না। এই জায়গায় আমি এন্ট্রি দেওয়া শুরু করব। ঠিক আছে? ধরলাম যে আমি এখন একজন প্রথমবারের মতো এন্ট্রি দিচ্ছি, তাকে একটু দেখাচ্ছি। তো আমি একটু দ্রুত আগাবো, তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি খুব দ্রুত আগাবো। কর্মসম্পাদনের সার্বিক চিত্র, এই জায়গায় ক্লিক করে আমি আমার এপিএটা তৈরি করতে পারি। এখন কেউ যদি মনে করে আমার সার্বিক চিত্র এখন আমাকে আমার স্যাররা দেয়ই নাই, আমি, আপনি আজকে যে ট্রেনিংটা হচ্ছে এখানে কিন্তু এপিএ তৈরি ট্রেনিং হচ্ছে না, এপিএ ধরে নিচ্ছে যে আমার এপিএ তৈরি করা আছে ওয়ার্ড ফাইলে, আমি শুধু এন্ট্রি দিব। ঠিক আছে? এইভাবে আমি চিন্তা করছি, আমার এপিএ তৈরির দায়িত্ব হয়তো অন্য একজনের। ঠিক আছে? আমি শুধু এন্ট্রিটা দিব, এইভাবে আমি চিন্তা করছি। তো আপনি যদি কোনো একটা পার্ট থেকে শুরু করতে চান সেটাও আপনি পারবেন। ঠিক আছে? অর্থাৎ
এই কর্মসম্পাদনের সার্বিক চিত্রে ক্লিক করলে আপনি একবারে প্রথম থেকে শেষ যেভাবে এপিএ এন্ট্রি করতে হয় সেভাবে করবেন। আর যদি না আপনি মনে করেন যে আমি আগে সেকশন 3টা এন্ট্রি দিব, তাহলে সেটা করতে পারবেন। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন অ্যাড এডিট নামে একটা বাটন আছে। এই বাটনটা থাকার অর্থই হচ্ছে আপনার এপিএ হচ্ছে আনলক অবস্থায় আছে। আর যদি অ্যাড এডিট বাটন না থাকে তার অর্থ লক অবস্থায় আছে। লক অবস্থায় থাকলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে দিবেন যে খুলে নিতে, এই আর কি। তো অ্যাড এডিটে গেলেই আমার যেটা হয়, এইখানে আপনি যে হেডিং গুলো দেখলেন, দেখেন এইখানকার যে হেডিং গুলো সেগুলোই আসলে আপনাকে পূরণ করতে হয়। আমি একটা খসড়া এপিএ অন্য কোনো মন্ত্রণালয়ের বা অন্য কোনো অফিসের আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিচ্ছি যে আপনার এই যে এপিএটা এইভাবে তৈরি করা আছে, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে। তো এখানে দেখেন যে সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো কিন্তু আমার এখানে আমার এখানে এই যে হেডিং আকার এগুলো আছে, এগুলোকে আমার পূরণ করতে হবে। তো অ্যাড এডিট বাটনে গেলে আপনি যেটা করবেন, এখান থেকে জাস্ট কপি করে করে পেস্ট করবেন। ঠিক আছে, এখানে জাস্ট এখানে খালি পেস্ট করবেন। এইটা আমি মানে সোজা কথা, এটা হচ্ছে একটা ডাটা এন্ট্রি সফটওয়্যারের মতো, জাস্ট ডাটা এন্ট্রি দিবেন আর কি। আমি দিচ্ছি, এইখানে দিচ্ছি, এইটা দিচ্ছি। তারপরে এইটার ক্ষেত্রে একটা কথা আছে। আমরা এক সময় বলেছিলাম যে আপনার সম্ভাব্য প্রধান অর্জনগুলো অবশ্যই বুলেট আকারে দিতে হবে, তাও অনেকে ভুলে যেত। এই জন্য এখন আমাদের সফটওয়্যারে যেটা করা হয়েছে যে আপনি একটা করে লাইন এখানে দিবেন, একসাথে সবগুলো দিবেন না। এই যে একটা লাইন এবং সামনে কোনো বুলেট দিবেন না। এই আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি বুলেট ফেলবে আর কি। ঠিক আছে, এই পরের লাইন আবার দিলাম টাইপ করে, মানে অনেকগুলো যে আপনার অর্জন, সেই অর্জনগুলো আমি জাস্ট কপি করে আনছি। আপনি এই বুলেট গুলো কেন দিবেন না, দেখেন আপনার ওয়ার্ড ফাইলে বুলেট আছে, কিন্তু আমি বুলেট গুলো সরাই দিচ্ছি এই জন্য যে আমাদের সফটওয়্যারে এই লাইনগুলো এমন ভাবে করা আছে যে আপনি সেভ দিলেই এখানে অটোমেটিক্যালি বুলেট চলে আসে। তো আপনি যদি বুলেট সহ কপি করে আনতেন তাহলে ডাবল বুলেট হয়ে যেত। এবং এক লাইন করে না দিলে যেটা হয়, যদি আপনি এক লাইন করে না দিতাম, দেখেন আপনার কি হতো, এই একটার সঙ্গে একটা জড়িয়ে গিয়ে একটাই খালি বুলেট পড়তো। এই যে আপনি যে কটা লাইন দিবেন সে কটা বুলেট পড়ে। এই জন্য আপনাকে এটা এই অংশটুকু একটু খেয়াল করে দিতে হবে, একটা একটা করে লাইন দিতে হবে। আচ্ছা, এইটা গেল অ্যাড এডিট থেকে পূরণ করার পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে, যেটা অনেকেই ব্যবহার করেন, সেটা হচ্ছে আমাদের এপিএ তো হচ্ছে 1 বছরের জন্য, কিন্তু দেখেন এই যে 3 বছরের অর্জন, এখানে কিন্তু বলছে 3 বছরের অর্জন। কাজেই আপনার হয়তো 3 বছরের এই অর্জনের মধ্যে ম্যাক্সিমাম লাইনই থেকে যাবে, হয়তো 1 বছরের অর্জন আপনাকে নতুন করে দিতে হবে। অর্থাৎ আপনার সমস্যা এবং চ্যালেঞ্জ 1 বছর হয়তো নাও চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপনার আগের বছরের এপিএ এর সঙ্গে বর্তমান বছরের এপিএ মিল থাকতে পারে। সেটার কারণে যেটা করা হয়েছে, সরি এটা তো আমার এন্ট্রি হয়ে গেছে, আমি এন্ট্রিগুলো একটু মুছে দেই। এন্ট্রিগুলো একটু মুছে দিচ্ছি যাতে আবার আমি আপনাদের দেখাতে পারি। হ্যাঁ, এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার এখানে যদি এপিএ করা থাকে, গত বছরে এপিএ করা থাকে, আপনার এখানে একটা বাটন আছে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার। এখানে এই ওনাদের অ্যাকাউন্টে নাই, তাহলে আমি এটা একটু মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে যাই, হয়তো তাদের অ্যাকাউন্টে পাবো, আমরা দেখাতে সুবিধা হবে। এই সার্বিক চিত্র, এটাও ওনার এন্ট্রি দেওয়া আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এন্ট্রি দেওয়া থাকুক, মানে আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি যে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার, এই যে এটা কপি দিলে আপনার আগের বছর ডাটা থাকে সেটা আপনাকে দেখাবে। তো দেখেন আগের বছর যেহেতু উনি এপিএ করেছিল এই ডাটাগুলো আছে, এটা যদি আপনি এখানে জাস্ট কপি করে এনে দেন, তাহলে দেখেন এই জায়গায় ওই ডাটাগুলো চলে আসে। এখন হচ্ছে যে আপনার হয়তো এই বছরে শুধুমাত্র এই একটা দুইটা লাইন চেঞ্জ করতে হবে, সবগুলো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, এই সব ক্ষেত্রে আপনি এটাকে কপি করে আনতে পারেন, আগের বছরের ডাটাগুলোকে কপি করে আনতে পারেন, এটা একটা ভালো সুযোগ। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দেখেন যখন আপনি এপিএটা এন্ট্রি দিচ্ছেন, তখন আমাদের এখানে একটা লাল কালিতে একটা কথা লেখা থাকে। আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এই যে দেখেন আপনার বর্ণনার জন্য সর্বমোট 4000 অক্ষর থেকে 4000 অক্ষর অবশিষ্ট আছে, এই কথাটা নিচে লেখা থাকে। এটা কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা আগে বলতাম যে সার্বিক চিত্রটা আসলে আপনাদেরকে 1 পেজে আনতে হবে, কিন্তু অনেকে এটা করতো না। তারা করতো কি, এই সার্বিক চিত্র প্রায় 6-7 পেজও বানায় ফেলতো।
কিন্তু আমাদের কিন্তু এপি এর উদ্দেশ্য হচ্ছে যে ওই সেকশন 3 এটা এত বড় দরকার নেই, এই জন্য আমরা সফটওয়্যার যেটা করছি রেস্ট্রিক্ট করে এটাকে 4000 ক্যারেক্টারে আমরা এই জিনিসটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছি। এর চেয়ে বেশি যদি হয় তাহলে আপনার এটা সেভ নিবে না। আমি যদি দেখাই আপনাকে, ধরেন এখান থেকে যদি আমি এই যে দেখেন, আমি যখন আমার এন্ট্রি গুলো দিচ্ছি, ধরলাম এইখানেও একই জিনিস আমি এন্ট্রি দিয়ে যাচ্ছি, এই দেখেন দেখাচ্ছে এখন 139 অক্ষর অবশিষ্ট আছে। এই যে আমি এন্ট্রি দিচ্ছি, তো তার মানে 139-এর বেশি দিলেই আর নিবে না। এই দেখেন এখন দেখাচ্ছে -1148 অক্ষর অবশিষ্ট আছে। তার মানে আপনি অলরেডি আপনার যতটুকু ক্ষমতা তার চেয়ে 1148টা অক্ষর বেশি দিয়ে দিয়েছে। তখন এই সেভ করতে গেলে এই দেখেন একটা এরর আসছে, কর্মসম্পাদনের সার্বিক চিত্র 1 পৃষ্ঠা অতিক্রম করেছে, এবং সেটাকে চেক দিলে আপনি দেখেন একটা লোড হবে আমাদের, যে এই যে 1 পেজ পার হয়ে প্রায় 1.5 পেজ পর্যন্ত চলে গিয়েছে। তখন আপনি কিন্তু একটা অনুমান করতে পারছেন যে আপনাকে এই পরিমাণ লেখা কাটতে হবে। হ্যাঁ, মানে তখন এই জন্য আপনার যেটা আমরা বলি যে আপনারা এপিএটা আসলে সফটওয়্যারই খসড়া তৈরি করতে পারেন, সেটাকে প্রিন্ট করে আপনার ড্রাফটটা আপনার বসকে দেখালেন বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখালেন, তারপরে আপনারা যখন মডিফিকেশন করলেন সেটা সফটওয়্যারের মাধ্যমেই করেন। করলে যেটা সুবিধা, এই যে এই রেস্ট্রিকশন গুলো, অর্থাৎ আপনার এই যে দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইলে আপনি বানায় নিলেন কিন্তু আপনার শব্দ সংখ্যা 4000 ক্রস করেছে। তো এই জন্য এটা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার খসড়াটা তৈরি করেন তাহলে ভালো হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার প্রথম পেজটা পূরণ করতে হয় কিভাবে, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এরপরে পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী ধাপেও অ্যাড এডিট বাটনে গিয়ে আমি আমার রূপকল্পটা দেখেন, এই যে আমার রূপকল্প এখানে দেওয়া আছে, হ্যাঁ, সেই রূপকল্পটা কপি করে আনলেই হবে। আবার যদি এমন হয় যে আপনি কপি করতে চান না আগের বছরেরটাই, রূপকল্প তো বছর বছর চেঞ্জ হয় না, তাহলে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার দিয়েও আপনি নিয়ে আসতে পারবেন যদি থাকতো। এইখানে নাই, এই জন্য আসলো না। অ্যাড এডিট বাটন থেকে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ব্যাস আপনার এখানে রূপকল্প চলে আসলো। একইভাবে অভিলক্ষটা আপনি কপি করে এনে, আমি এখানে কপি করে সময় বাঁচানোর জন্য কপি করলাম না, জাস্ট পেস্ট করে দিলাম, এইভাবে আপনি এটা বসাতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার কর্মসম্পাদনের ক্ষেত্র। মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই এই অংশটার নাম হচ্ছে আবশ্যিক, সরি, কৌশলগত উদ্দেশ্য। আপনাদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে কর্মসম্পাদনের ক্ষেত্র, মানে দপ্তর সংস্থা থেকে মাঠ পর্যায় পর্যন্ত এটার নাম হচ্ছে কর্মসম্পাদনের ক্ষেত্র। কেন সেটা আজকে ব্যাখ্যা না করব, আজকে আমরা সফটওয়্যার ট্রেনিং করছি। তো কর্মসম্পাদনের ক্ষেত্র এটা দেখবেন সবসময় একটা লাল রঙের কাজ আগে থেকে এসে বসে থাকে, যেটা আপনারা বলেন আবশ্যিক। এইটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে প্রতি বছর প্রথমেই দিয়ে দেওয়া হয়। এইটাতে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার বুক করা থাকে, এই জন্য এটা আগে থেকে এসে বসে থাকে। আমরা যখন বছরের শুরুতে এপিএটা কাঠামোটা তৈরি করে দেই, তখন আমরা এইখানে এই নাম্বারটা বুক করে এখানে এই লেখাটা চলে আসে। এখানে এবার এই বছর এটা হচ্ছে 30 নাম্বার, তাই তো, যেখানে শুদ্ধাচার, তথ্য অধিকার, তারপরে ই গভর্নেন্স, তারপরে আরো যেগুলো থাকে, মানে মোট কথা 5টা কর্ম পরিকল্পনা থাকে আর কি। তো এইটার সঙ্গে আপনাকে যোগ করতে হবে আপনার যে কর্মসম্পাদনের ক্ষেত্রগুলো। এটা সাধারণত কারো কারো ক্ষেত্রে 3টা থাকে, কারো কারো ক্ষেত্রে 4টা থাকে। ঠিক আছে, যে কটাই থাক, আমরা এখন এটাকে ধরলাম যে আপনার 3টা, সেই 3টা আপনি একটা একটা করে কিন্তু যোগ করতে হবে। আমি এখানে টাইপ করে লিখছি না, একটা একটা করে, এই দেখেন, এই যে একটা যোগ হয়ে গেল। এরপরে দ্বিতীয় কর্মসম্পাদনের ক্ষেত্র আমি যোগ করছি, এরপরে আমি তৃতীয় কর্মসম্পাদনের ক্ষেত্র যোগ করলাম, করার পরে সেভ দিয়ে আমি যদি ব্যাক করি, তাহলে দেখেন এই যে এইটার উপরে 3টা কর্মসম্পাদনের ক্ষেত্র এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে কার্যাবলী। এই কার্যাবলী আপনার এখানে সাধারণত এটা আগে থেকে থাকে, আপনি খালি এন্ট্রি দিবেন। এটা কপি করে এনে একটা একটা করে আবারও এখানে যেহেতু আপনার সিরিয়াল নাম্বার পড়বে, আমরা নতুন তৈরি করণে গিয়ে একটা, এখানে কোনো বুলেট দিবেন না, কারণ আমাদের এখানেও বুলেট অটোমেটিক্যালি পড়বে, ক্রিয়েট দিয়ে দিলেন। আবার আপনি ধরেন আরেকটা যোগ করে ক্রিয়েট দিয়ে দিলেন। তাহলে এইভাবে আমি 2টা আমি যোগ করেছি, দেখেন এই 2টা লিস্ট আকারে নিচে চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে যতগুলো কার্যাবলী হোক সেটা আপনি যোগ করতে পারেন। এখন যোগ করার সময় যদি কোনো ভুল হয় যে না এইটা আসলে 2 নম্বরে না, এটা 1 নম্বরে যাবে, এটা 2 নম্বরে যাবে, তখন এই যে আপ ডাউন বাটন থাকে আমাদের, এই আপ ডাউন বাটন থেকে ক্রমটা চেঞ্জ করতে পারবেন। এখন আমি তো 2টা আসলে একই জিনিস পেস্ট করেছি, এই জন্য বুঝতে পারলেন না যে কোনটা চেঞ্জ হলো, কিন্তু আসলে এখানে আপ ডাউন করার সুযোগ আছে। আবার আপনি এটাকে ডিলিটও করতে পারবেন, আবার এটাকে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনি ইচ্ছা করে এটা চেঞ্জ করে আবার আপডেটও করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এডিট করা সম্ভব,
ডিলিট করা সম্ভব, নতুন যোগ করাও সম্ভব। তা আমার কর্মসম্পাদনের ক্ষেত্র অ্যাড হয়ে গেল, কার্যাবলী অ্যাড হয়ে গেল। এর পরের ধাপে আমি চলে যাচ্ছি। এর পরের ধাপ আপনারা জানেন যে সেকশন 2, এই যে সেকশন 2, এই সেকশন 2টা যদি আমি এখানে অ্যাড করতে চাই, এটাও বেশ সহজ। আপনার যদি আগের বছর থাকে তাহলে কপি আউটকাম করবেন, যদি না থাকে তাহলে নতুন তৈরি করবেন। নতুন তৈরি করতে গেলে দেখেন এখানে বলা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল প্রভাব। এই যে এইটা সেই ফলাফল প্রভাব। আমি এখান থেকে এটা কপি করে আনলাম, করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনার এই যে অন্যান্য তথ্যগুলো দেখেন, এই যে এখানে আরো অনেক তথ্য আমাকে এন্ট্রি করতে হবে, সেই তথ্যগুলো আপনি এই যে এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি দিতে পারবেন। এই সেই ফলাফল সূচক। এখন একটা একটা করে কপি করলে অনেক সময় লাগবে, এই জন্য আমি জাস্ট গার্বেজ ডাটা বসাচ্ছি। এখান থেকে জাস্ট খালি সংখ্যা বসায় দিচ্ছি কিছু, দিয়ে সেভ দিলাম। তো একটা বাদ পড়েছে, এইটা। হ্যাঁ, এই আমি আসলে গার্বেজ ডাটা দিয়েছি, সেগুলো এই যে এখানে সবগুলো অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি আসলে অ্যাড করতে পারবেন যতগুলো আপনার আহ, এই সেকশন 2 এর যতগুলো ফলাফল প্রভাব থাকুক সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি সেকশন 2 পূরণ করা দেখালাম। এরপর যাচ্ছি পরবর্তী ধাপে। আপনি একটু আগে যে কর্মসম্পাদনের ক্ষেত্রগুলো যোগ করলেন, তিনটা যোগ করেছিলেন, আর একটা আছে ক্যাবিনেট থেকে যোগ করা আবশ্যিক। সেই আবশ্যিকের দেখেন নাম্বারটাও ওই উপর থেকে এটা বসানো আছে। খালি আপনারা তাহলে এই যে এই তিনটা যোগফল হইতে হবে 70। তাহলে হয়তো আপনারা নির্ধারণ করেছেন প্রথমটা হচ্ছে 25 মার্চ ধরে নিলাম, তারপরেরটা ধরলাম আপনারা দিয়েছেন 20 মার্চের, তারপরেরটা ধরলাম আপনারা দিয়েছেন কত বাকি থাকে আরো 25 মার্চের মনে হয়। তাহলে দেখেন 100 হচ্ছে। যদি দেখেন আমি এখানে 20 দিয়ে সেভ দিতে যাই, তাহলে আমার কিন্তু 95 নাম্বার সেভ হবে না। এখানে একটা মেসেজ আসবে যে কৌশলগত উদ্দেশ্যের যোগফল 70 হতে হবে, হয়নি বলে সে নিল না। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এখানে, যে আমি যদি প্রথম কৌশলগত উদ্দেশ্য দিলাম 10, দ্বিতীয়টা দিলাম 40, আর এটা দিলাম 20, এখন এটা সেভ দিলে কিন্তু নিবে, কারণ 100 মার্কস হয়েছে টোটাল যোগফল। ঠিক আছে, এটা কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই ঠিক করবে, কিন্তু এন্ট্রির ক্ষেত্রে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে যেইটার কৌশল যেই কর্মসম্পাদক ক্ষেত্রে নাম্বারটা আপনারা বেশি দিলেন সেটার প্রায়োরিটি বেশি বলে আমাদের সফটওয়্যার ধরে নিবে। যার ফলে 40 দিলে সেটা কিন্তু 1 নাম্বার চলে যাবে, যেটা 20 সেটা 2 নাম্বারে চলে যাবে, আর 10-এরটা 3 নাম্বারে চলে যাবে। কাজেই যখন যদি আপনি ওয়ার্ডে আপনি এপি তৈরি করেন, তাহলে এটা সবসময় খেয়াল রাখবেন, যেই কর্মসম্পাদনের ক্ষেত্র নাম্বার বেশি সেটাকে আপনি টপে রাখবেন, এবং এটা ক্রমানুসারে সজ্জিত হবে। নইলে হবে কি, আপনি হয়তো ওয়ার্ড ফাইলে আপনার এই কৌশলগত উদ্দেশ্যে বা কর্মসম্পাদক ক্ষেত্রের নাম্বার হচ্ছে 1, কিন্তু সফটওয়্যার এন্ট্রির পরে দেখা যাবে যে ওটা হয়ে গেছে 3। তো এই ধরনের সমস্যায় পড়বেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে যেটা নাম্বার বেশি সেটা টপে রাখ। ঠিক আছে, দেখেন স্যার, আমি এখন, হ্যাঁ প্লিজ। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ জি প্লিজ। স্যার, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরলীকৃত কাঠামো, হুম তাদের ক্ষেত্রে নম্বর তো 100। হুম হুম। এখন তাদের কি স্যার ওই যে নিচের যে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম সম্পাদন ক্ষেত্র, এই অংশটা থাকবে কি না? আচ্ছা আচ্ছা, এটা বলি আর কি। আপনারা আহ, আপনারা কি তাহলে এই সরলীকৃত কাঠামোতে কাজ করছেন এখন কি জি আপনাদের জি জি এটা? স্যার, শিক্ষা প্রতিষ্ঠান। ও, তাহলে আপনারা কি এখনো এখনো কখনো এন্ট্রি দেন নাই নাকি সফটওয়্যারে? আমি কি বুঝাতে পেরেছি, মানে না স্যার, আমরা এখনো সফটওয়্যার এন্ট্রি দেই। আসলে বলতে চাচ্ছিলাম প্রশ্নটা, জি। কারণ আপনি একটা ফ্লোতে যাচ্ছেন, আমার বেশ হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল এই সংক্রান্ত। ও হ্যাঁ প্লিজ। বলবো না শেষে করব? না না, প্রশ্নটা বলতে পারেন, কিন্তু আমি প্রশ্নটা বুঝতে পারছি না। মানে আপনি নর্মালি আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে ফিক্সড প্রকৃতির, হ্যাঁ। এখানে কিন্তু আপনার ওই যে আপনি যে প্রশ্নটা করলেন, সেটা কিন্তু আপনার এই যে আবশ্যিকটা, এইটা আমাদের বাদ দেওয়ার এখন পর্যন্ত কোনো অপশন এখানে নাই। তার অর্থ হচ্ছে যে আপনারা কিন্তু এখন পর্যন্ত তাহলে সফটওয়্যারে যুক্ত হতে পারছেন না। ঠিক আছে, এইটাই কিনা? না স্যার, স্যার আমি বলতে চাচ্ছি জি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সরলীকৃত কাঠামো, ওখানে হ্যাঁ 100 নম্বর ফিক্স করে দেওয়া হচ্ছে নির্দেশিকাতে। হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে, আবশ্যিকটা তো করতোই, কিন্তু এই যে হ্যাঁ সুশাসনের যে 30 মার্ক, হ্যাঁ। এটা তো করার প্রশ্ন আসে না তাদের। না 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 না, কিন্তু তাতে তো সেটা কিন্তু মানে আপনাদের এপি এর মধ্যে না, মানে অন্যদের কথা বলছেন নাকি এরকম? হ্যাঁ, অন্যদের কথা বলছি, হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ। অধীনস্থ। ও আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। তাহলে
এই যে আপনাদের আওতাধীন ওদেরকে আনার জন্য আমরা কিন্তু সফটওয়্যারে ওই সরলীকৃত কাঠামো দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত করে ফেলেছি। হ্যাঁ, মানে আমরা ওই সরলীকৃত কাঠামো এতদিন পর্যন্ত ছিল না, কিন্তু সেটাও স্যার আমরা আমাদের সফটওয়্যার নিয়ে আসছি। এটা হয়তো আগামী মাসেই আপনারা সফটওয়্যার মধ্যে পাবেন, কিন্তু স্যার সেইটা আপনাদেরকে স্যার আগে থেকে জানাতে হবে যে কোন স্যার, কোন আরেকটু অনুমতি দিন, স্যার এই সংক্রান্ত জটিলতা আমি একটু বলতে চাই। হ্যাঁ, জি জি স্যার আমি আপনার স্টেটমেন্টে আমি কোট করছি জি যে আপনি বলেছেন যে মাঠ পর্যায়ের আসলে এপিএ বাস্তবায়নে আসলে খুব বেশি ভালো হয় না, হ্যাঁ এবং আপনি একটা কথা বলেছেন যে প্রত্যেকটা অফিসে এপিএটা বাস্তবায়নের জন্য একজন টেকনিক্যাল হ্যাঁ হ্যান্ড তৈরি করতে। হ্যাঁ আর, দুঃখজনক হলো সত্য, বস্ত্র অধিদপ্তরের অধীনে যে বিভাগীয় কার্যালয়গুলো আছে, প্রত্যেকটা বিভাগীয় কার্যালয়ের অধীনে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট আছে, আপনি হয়তো অবগত আছেন। জি জি বস্ত্র অধিদপ্তরে 42টা, আমাদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আছে হচ্ছে 9টা। হুম হুম, তো তাদের আসলে জনবলের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে যে ওইখানে অফিসার মাত্র একজন, সুপারিনটেন্ডেন্ট ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা, কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় নবম গ্রেডকে দিয়েই ষষ্ঠ গ্রেডের দায়িত্ব পালন করছে আর কি, অফিসার মাত্র এক, আচ্ছা বাকি সব কর্মচারী এবং অধিকাংশ টিচার। আচ্ছা আচ্ছা এই যে টেকনিক্যাল হ্যান্ডটা ওইখানে নাই। ইভেন কিছু কিছু প্রতিষ্ঠানে এমন যে অফিসের যে ফাইল ওয়ার্ক করবে সে হুম, কম্পিউটারে ঠিকমতো কাজ করতে পারে না। জি 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 এখন আমি সেক্ষেত্রে আসলে এছাড়াও স্যার নতুন কারিকুলাম আছে, নতুন কারিকুলাম আমাদের টিভিআই গুলাতে বাস্তবায়ন করা আরো চ্যালেঞ্জিং স্যার। হুম জেনারেল এডুকেশনে তাদের প্রশিক্ষণ হয়ে গেছে, আমাদের এখনো প্রশিক্ষণই হয় নাই টিচারদের। আচ্ছা তারা কম্পিউটার নতুন কারিকুলামে হুম যে মূল্যায়ন গুলা ফর্ম গুলা কিভাবে করবে এটা একটা চ্যালেঞ্জিং হুম, তাদের জন্য। আমি যদি এখন এই এই তাদের ক্ষেত্রে বাস্তবায়ন করতে চাই, মানে হুম, আমার অধিক কথা বলছি না, জি, আমরা 4টা বিভাগীয় কার্যালয় মিলেই এই চিন্তা ভাবনাটা করেছি। হুম, আমি মানে টিভিআই গুলাতে যে টেকনিক্যাল হ্যান্ড নাই বা জবগুলোর যে সমস্যাগুলো রয়েছে, জি, আসলে এই এপিএস সফটওয়্যারটা যদি আমরা চাপিয়ে দেই, হুম, অন্তত এই বছরে বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমার আচ্ছা, মনে হয় স্যার, মানে আমি প্রস্তাব করছি, মানে 4টা বিভাগীয় কার্যালয় থেকে দপ্তরে 4টা বিভাগীয় কার্যালয় থেকে প্রস্তাব করছি, স্যার টিভিআই গুলার যে সরলীকৃত কাঠামো এটা তারা বাস্তবায়ন করছে ম্যানুয়ালি, হুম, আমরা নিচ্ছি। যারা পারছে, ধরে নিলাম 50% পারছে, 50% পারছে না ঠিক মতো এপিএটা করতে, হুম, কিন্তু ম্যানুয়ালি আমরা রেগুলার নিচ্ছি, কিন্তু এখনই যদি সফটওয়্যারে আসি হুম, এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে স্যার। আচ্ছা এটা আচ্ছা ঠিক একটু আছে। আমাদের জন্য হয় হ্যাঁ, পরের বছরে গিয়ে বাস্তবায়ন করলে আমি 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 একটু বলি আর কি এখন আপনার এই উত্তরে যে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি শব্দটা হয়তো টেকনিক্যালি উচ্চারণ করছি, আসলে বিষয়টা কিন্তু টেকনিক্যালি না। মানে আপনি ধরেন যে ই নথি আপনাকে কিন্তু ব্যবহার করতেই হচ্ছে, এটা হচ্ছে ব্যবহারকারীর দিক থেকে টেকনিক্যাল। এখন এইটুক কম্পিউটার নলেজ আসলে আমাদেরকে অ্যাকোয়ার করতে হবে। আমি জানি যে এখনো এখানে অনেক ঘাটতি আছে, কিন্তু এই সফটওয়্যারে যে একটু এন্ট্রি দেওয়া, এটা কিন্তু আমি যদি আমাদের অভিজ্ঞতা থেকে বলি, কেউ কেউ দেখা যাচ্ছে যে কোথাও কোথাও একবারে অফিসের যিনি প্রধান তিনি এন্ট্রি দিচ্ছেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এটা এন্ট্রি দিচ্ছেন একজন প্রোগ্রামার, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এটা এন্ট্রি দিচ্ছেন একজন একবারে হয়তো 14 বা 15 গ্রেডের একজন অফিস সহকারী বা কেউ একজন দিচ্ছেন। তো এইটা ডিপেন্ড করে হচ্ছে যে কি যিনি এই সফটওয়্যার গুলো বা যিনি কম্পিউটারে টাইপ করতে একটু অভ্যস্ত, এখন এইটুকু স্কিল আসলে সবারই অর্জন করতে হবে। তবুও আমি স্বীকার করছি যে আপনাদের অনেক জায়গায় ম্যান পাওয়ারের অভাব আছে, এটা সত্য যে একজনের পক্ষে হয়তো অনেক কাজ করা সম্ভব হয় না। তো এমনও যদি হয় তাহলে আমি যদি যদি আপনাদেরকে বলি, তাহলে যে যারা সরলীকৃত কাঠামো ব্যবহার করবেন তারা যদি সফটওয়্যারে এখন না করতে চান, যদি মন্ত্রণালয় যদি এটা মনে করে, তাদের তারা এখনো হার্ড কপিতে করতে পারে। কিন্তু যারা একবারে ফুল এপিটা করছেন, যারা ফলো করছেন, তাদেরকে অবশ্যই সফটওয়্যারে আসতেই হবে। এখন সফটওয়্যারে কেন আসতে হবে, কেন আমাদের এই তাড়াটা দিতে হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে যে 1 নম্বরে আমরা মাঠ পর্যায়কে আসলে আমরা এপিএ মূলত শুরু করেছিলাম তো মন্ত্রণালয় বিভাগ থেকে শুরু করে আমরা দপ্তর সংস্থা পর্যন্ত হয়তো কিছুটা খোঁজ রাখতে পারি, কিন্তু ক্যাবিনেটের পক্ষে তার নিচের যে অর্গানোগ্রাম তাদের এপিএ গুলোকে নিয়ে অ্যানালিসিস করা, তাদের কোথায় আমাদের, আপনি যদি এপিএ কে অ্যানালাইসিস না করেন তাহলে আমাদের দেশের কোথায় কাজগুলো কি হচ্ছে বা কেন পিছিয়ে পড়ছি, এই অ্যানালাইসিস গুলো করা সম্ভব না। এটা সফটওয়্যার যদি না আসে, হার্ড কপিতে নিয়ে 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 এটা আসলে কখনোই করা সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি সবগুলো সফটওয়্যার চলে আসুক, তাহলে আমাদের মাঠ পর্যায় পর্যন্ত একটা মনিটরিং বিস্তৃত হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা জানেন যে
আমরা তো শুধুমাত্র অর্গানাইজেশনের মূল্যায়ন করি না, মানে আপনার সরকার কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক মূল্যায়ন করে না। এপিএ হচ্ছে প্রাতিষ্ঠানিক মূল্যায়ন, মানে আপনার অফিস কেমন পারফর্ম করছে সেইটা। আরেকটা মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে আপনার এসিআর, অর্থাৎ আপনার ব্যক্তিগত মূল্যায়ন যেটা করে আর কি, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা করে। তো এই দুইটার মধ্যে আমাদের একটা রিলেশন নিয়ে আসতে হবে, নইলে হয় কি এপিএ কে অনেকে ওন করছে না, মানে আপনার প্রাতিষ্ঠানিক মূল্যায়ন এবং ব্যক্তিগত মূল্যায়নের মধ্যে সম্পর্ক না হইলে দেখা যাচ্ছে আপনার অফিসে যাকে এপি এর দায়িত্ব দিচ্ছেন তারাই শুধুমাত্র এপিএ নিয়ে চিন্তা করে, অন্যরা ওটাকে গুরুত্ব দিচ্ছে না, তারা সঠিকভাবে কাজ করছে না। আর পারফরমেন্স ম্যানেজমেন্টের একটা উদ্দেশ্যই হচ্ছে যে ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করা, যে খারাপ কাজ করবে তাকে তিরস্কৃত করা, তাকে প্রমোশনের ক্ষেত্রে বলেন অথবা কোনো ভালো কোনো রিওয়ার্ড দেওয়া, এসব ক্ষেত্রে সবকিছুই আসলে একসময় এপি এর মাধ্যমে হবে। তো এইটা করতে গিয়ে আমাদেরকে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক মূল্যায়নকে একসাথে করতে হচ্ছে। একসাথে করতে গেলে কি হচ্ছে, আপনারা অচিরেই দেখতে পারবেন সামনে এসিআর এর নাম হয়ে যাচ্ছে এপিএআর। তখন হবে কি আপনাদের এপিএ থেকে একটা নাম্বারের পার্সেন্টেজ আপনার এসিআর এ চলে যাবে। তো এইটা জনপ্রশাসন মন্ত্রণালয় এইভাবে চিন্তা ভাবনা করছে, তারা কাজ আগাচ্ছে। তো এখন যদি আমরা সফটওয়্যারে সবাইকে না আনতে পারি, তাহলে আপনাদের এটা তো আসলে এত হাজার হাজার সরকারি অফিস, এটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন না, এটা অবশ্যই আমাকে লিঙ্ক আপ করতে হবে এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে। তো এই জন্য আপনাদেরকে বলি যে সবসময় আপনারা সফটওয়্যার যুক্ত না হলে ভবিষ্যতে হয়তো দেখা যাবে এটা আপনাদের জন্য নিজেদের জন্য ট্রাবল তৈরি হবে। ঠিক আছে, তো এই জন্য যত দ্রুত সম্ভব আমরা সফটওয়্যার গুলোকে, মানে সফটওয়্যারের মাধ্যমে সবাইকে এপিএ করতে চাচ্ছি। আচ্ছা, স্যার এখানে একটা বিষয় স্যার একটু আমি মতামত রাখতে চাই স্যার। প্লিজ। স্যার মানে সরলীকরণ আমাদের টিবিএ যেটা হ্যাঁ, সেইটাতে শিক্ষা প্রতিষ্ঠান হলো, এটা তো ম্যান্ডেটরি না যে আমার সরলীকরণে আসতে হবে। না কারণ এটা হচ্ছে matter যে না। ঠিক আছে, কারণ ওনারা বারবার বলতেছে যে আমার এখানে লেখা আছে ব্যাংক সে শিক্ষা হুম, প্রতিষ্ঠান, এটা সরলীকরণ, তাই হ্যাঁ সরলীকরণ। কিন্তু স্যার আমাদের টিবিএ তে কিন্তু এরা কিন্তু স্যার ন্যূনতম যেটা বলতেছে 10 গ্রেড হলেও কিন্তু তারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ। তাদের কিন্তু টেকনিক্যালি কম্পিউটার চালানোর মানে মতো যে আমি দক্ষতা আমি নাই। একটু থামাই আপনাকে, মানে এটাকে আমি টেকনিক্যালি আসলে বলতেই চাই না, কারণ এটা হচ্ছে যে আপনার একটা এন্ট্রি, মানে এন্ট্রির কাজটুকু কিন্তু আসলে টেকনিক্যাল হ্যান্ড করে না, এটা মূলত হচ্ছে জাস্ট খালি আপনি যখন এক সময় টিভিটাও হয়তো ছাড়তে পারতেন না, রিমোট দিয়ে চেঞ্জও করতে পারতেন না, কিন্তু আপনার ওইটুক দক্ষতা, টেকনিক্যাল দক্ষতা বেড়েছে যে এখন আপনি টিভিটা চ্যানেল চেঞ্জ করতে পারেন, তারপর চ্যানেল গুলো সেট করতে পারেন। তো একইভাবে এটা হচ্ছে সফটওয়্যার ব্যবহারকারী হিসেবে দক্ষতা, এটা কিন্তু কোনো কারিগরি দক্ষতা আমি বলবো না, ঠিক আছে, এই এক্ষেত্রে আর। হ্যাঁ, বাকিটা বলেন প্লিজ। স্যার আমার যেমন এর আগেও এই বিষয়ে যখন তারা কথা বলতো, আমার আমার ব্যক্তিগত মতামতটা ছিল যে আপনারা করেন, সফটওয়্যারেই করেন, কারণ সরলীকরণ ওটা একটা স্পেশাল কেস হিসেবে সরলীকৃত তে আসছে। আমি কিন্তু স্যার আমাদের বস্ত্র অধিদপ্তর টিভিতে যতগুলি জায়গায় কিছু বলছি যে দরকার হলে আমাকে বলেন, আমি আপনাকে টেকনিক্যালি যা হেল্প করা দরকার সেটা হেল্প করব। দরকার হলে সবাই হেড অফিসে আসেন, একবারে সবাই মিলে সফটওয়্যারে করি, তাও যাতে সফটওয়্যারে হয়। স্যার ধন্যবাদ এইটা মানে যদি সফটওয়্যারে না হয় সরলীকৃত হয়ে যায়, তখন এটা হার্ড কপিতেই সবসময় থাকতে হবে, এইটা আর সফটওয়্যারে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসলে বিষয়টা হচ্ছে যে এরকম যে ওনারা হয়তো গুরুত্বটা বুঝতে পারেননি, তা আমি আসলে গুরুত্বটা বুঝায় বললাম, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আশা সরলীকৃত কাঠামোর ব্যাপারে আমরা যেটা বলে রেখেছি সেটা হচ্ছে সরলীকৃত কাঠামোতে কে কে এপিএ করবে, এইটা মন্ত্রণালয় আগে ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, এবং সেই অনুসারে সরলীকৃত কাঠামো তাদের জন্য প্রযোজ্য কিনা সেটা চেক করে তারপর সেটা অ্যাপ্লাই করা হবে। কাজে সরলীকৃত কাঠামোতে যে ইচ্ছা করলেই কাজ করা যাবে তা না, ব্যাপারটা হচ্ছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বা ক্যাবিনেটের সিদ্ধান্ত লাগবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এদিকে আর সময় নষ্ট না করি, আমরা এখন পর্যন্ত খালি কৌশল কর্মসম্পাদনের ক্ষেত্র নির্ধারণের পর্যন্ত আমরা গিয়েছি। এখন সেভ করলে আপনারা দেখবেন যে যেটার মান বেশি সেটা টপে চলে যাবে। এই যে দেখেন আমি সেভ করলাম, এই যে 40 নাম্বার যেটা সবে টপে চলে গেল, তারপরে 20, তারপরে 10। ঠিক আছে, তো এইটা আপনাকে খেয়াল করতে হবে যে আমার যেটা নাম্বার বেশি তার অর্থ এটা গুরুত্ব বেশি, সেটাকে আমি টপে রাখবো আর কি। আচ্ছা, এরপর যাচ্ছি পরবর্তী ধাপে। এখন আমার চলে আসছে সেই সেকশন 2 এর পরে আমরা সেকশন 3 এর কাজ এখন আমরা শুরু করে দিচ্ছি। আপনারা দেখেন যে ইতিমধ্যে কর্মসম্পাদনের ক্ষেত্র যেটা সেটা আমরা অ্যাড করেছি, সেটার মানও আমরা বসিয়ে ফেলেছি। এইটার আন্ডারে থাকে কার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক। তো আমরা সফটওয়্যারে যাচ্ছি, দেখেন এইখানে কার্যক্রম অ্যাড করার জায়গা, এই কার্যক্রমগুলো দেখেন এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে গিয়ে আমি যদি একটা করে অ্যাড করি,
আমি খুব দ্রুত একটা একটা করে অ্যাড করতে যাচ্ছি। এটা দেখেন 1-এর আন্ডারে আমি অ্যাড করেছি বলে 1.1, এটা 2-এর আন্ডারে অ্যাড করেছি বলে এটা 2.1। এখন এটা 3-এর আন্ডারে আমি যেটা অ্যাড করব সেটা 3.1 হবে। আবার যদি আমি মনে করি যে না 2-এর আন্ডারে আমাকে আরেকটা অ্যাড করতে হবে, তাহলে আবার এখানে অ্যাড বাটনে যাবেন, আবার দিয়ে নতুন তৈরি করুন দিবেন। এই আপনার 2.1-এর পরে 2.2 চলে আসবে। এইভাবে এগুলো অ্যাড করবেন, এগুলো খুব সহজ কাজ। খালি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা যেন আপনার টাচে থাকতে পারে এই জন্য। আর পরবর্তী ধাপে চলে যাচ্ছি আমি। কার্যক্রম অ্যাড হয়ে গেল, এরপরে আমাকে অ্যাড করতে হবে কর্মসম্পাদন সূচক। এই যে দেখেন, আপনি যদি টেবিলটা দেখেন, এই যে কর্মসম্পাদন সূচক। এখন এই 1-এর আন্ডারে এই দেখেন একটা বাম দিকে একটা রেডিও বাটন আছে আর কি। আপনি যদি 1 সিলেক্ট করে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেটা কর্মসম্পাদন সূচকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের থেকে যদি আপনি এগুলো আনতে চান তাহলে এইখান থেকে যাবেন। যদি যোগ করার পরে আপনাকে এডিট করতে হয় তাহলে এই এডিট বাটনে যাবেন। আর যদি ম্যানেজ ওয়েট অ্যান্ড টার্গেটে যান, ওয়েট অ্যান্ড টার্গেট মানে হচ্ছে ভর এবং লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু আছে আরো পরে। এই যে দেখেন, এই লক্ষ্যমাত্রা এইখানে, আর এই যে এটা হচ্ছে ভর। ভর বলতে মানে এই যে মান, সরি মান হচ্ছে এই যে কর্মসম্পাদন সূচকের মান, এইটা আপনাকে এখানে বসাইতে হবে। তো আমি একে একে অ্যাড করি, যে 1-এর আন্ডারে আমি একটা কর্মসম্পাদন সূচক অ্যাড করি, তাহলে অ্যাড করলাম। এখানে আমি যেটা অ্যাড করব সেটা একটা হিসাবে এখানে আসবে, আবার যদি আরেকটা অ্যাড করি তাহলে আরেকটা আসবে, অর্থাৎ যতগুলো আপনার কর্মসংস্থান সূচক হবে ততগুলো আসবে। এই অ্যাড হয়ে গেল, এটা 1-এর আন্ডারে অ্যাড হলো। আমি যখন 2-এর আন্ডারে অ্যাড করতে গেলে এখানে 2-এ যে আবার অ্যাডে যাব। দেখেন এটা একটা দিলাম, এখানে আমি 2টা কার্যক্রম অ্যাড করেছিলাম বলে সেই 2টা কার্যক্রম চলে আসছে। সেই কার্যক্রমের আন্ডারে আমি এই যে 2টা সূচক অ্যাড করলাম, এটা আমার চলে আসলো, অ্যাড হয়ে গেল। একইভাবে 3-এর জন্য আমি একটা অ্যাড করি, অ্যাড করে সেভ করে দিলাম। তাহলে আমার যেটা হচ্ছে, আমার কর্মসম্পাদন সূচক পর্যন্ত অ্যাড হয়ে গেল। এখন কাজ হচ্ছে দেখেন, যে একক অ্যাড করা, তারপরে যে অর্জন অ্যাড করা, তারপরে লক্ষ্যমাত্রা অ্যাড করা, প্রক্ষেপণ অ্যাড করা, সেইগুলো সবগুলো আছে এই ম্যানেজ ওয়েট অ্যান্ড টার্গেট বাটনের মাধ্যমে। এইখানে যদি আমি যাই তাহলে দেখেন এই সেকশন 3 পুরাটা এখন ভিজিবল হয়েছে, অর্থাৎ এই ছকটাই কিন্তু এই ছক। ঠিক আছে, এখন এই ছকে গিয়ে আমি প্রথমে দিব যে কর্মসংস্থান সূচকের মান। এই সূচকের মান আসলে আগে থেকেই এপিএ তৈরি করার সময় সিলেক্ট হয়ে থাকবে। তবু একটু খেয়াল করে দেখেন যে আমরা ইতিমধ্যেই এই কার্যক্রমের মান সিলেক্ট করেছি 40, কাজেই এই দুইটার যোগফল অবশ্যই 40 হতে হবে। আমি ধরলাম এইটা হচ্ছে 25 মার্চের আর এটা হচ্ছে 15 মার্চের। এখন এক্ষেত্রে কিন্তু আর এইটার নাম্বার বেশি বলে উপরে নিচে হবে না, এটা শুধুমাত্র এই কার্যক্রমের কর্মসম্পাদনের ক্ষেত্রেই রাখা আছে। এইখানে আহ, উপরেরটা বেশি বা নিচেরটা বেশি হলে কোনো অসুবিধা নেই। এরপরে গণনা পদ্ধতি আপনাকে দিতে হবে। গণনা পদ্ধতি আছে আমাদের 4 রকম, এটা আপনারা এপিএ তৈরির সময় আপনাকে বুঝে নিতে হবে। এই গণনা পদ্ধতি হচ্ছে, আমরা 4 কোয়ার্টারে যে এন্ট্রি দেই সেই এন্ট্রিগুলো আমার রেজাল্ট হিসেবে কি দেখাবে, সমষ্টি দিলে আমার 4 কোয়ার্টারের যেটা অর্জন সেটা যোগ হবে। যদি গড় দিই তাহলে গড় হবে। যদি এমন হয় যে আমি একটা কাজ 25শে এপ্রিলের মধ্যে করব, অর্থাৎ তারিখ বেসড ইন্ডিকেটর, তখন আপনি এটাকে তারিখ দিবেন। ক্রমপুঞ্জীভূত বলতে বোঝায় হচ্ছে যদি এমন কোনোটা হয় যে আগের কোয়ার্টারের সবগুলো যোগ করে আপনাকে বসাতে হবে, মানে ধরেন ফার্স্ট কোয়ার্টারে আপনি 2 কিলোমিটার রাস্তা বানিয়েছেন, সেকেন্ড কোয়ার্টারে 4 কিলোমিটার রাস্তা বানিয়েছেন, তাহলে সমষ্টি দিলে 2 আর 4 মিলে আমাকে অর্ধবার্ষিক অর্জন দেখা হবে 6। কিন্তু যদি ক্রমপুঞ্জীভূত দেন তাহলে যেটা করতে হবে, প্রথম কোয়ার্টারে 2 বসানো, দ্বিতীয় কোয়ার্টারে আপনি 4 বসাবেন না, 6 বসাবেন, অর্থাৎ আগের কোয়ার্টারেরটা যোগ করে আপনি বসাবেন। সেক্ষেত্রে এই গণনা পদ্ধতি দিবেন ক্রমপুঞ্জীভূত। তো সেটা আপনার ডিপেন্ড করবে আপনার এপি এর আপনি কি চাচ্ছেন, আপনার সূচকটা আসলে কেমন ভাবে আপনি এন্ট্রি দিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি একক একটা বসিয়ে দিচ্ছি, এখানে বিভিন্ন সংখ্যা ডেমো হিসেবে বসায় দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, জাস্ট এগুলো আপনি কপি করে, আপনার এপিএ তে আছে সেখান থেকে আপনি জাস্ট কপি করে আনবেন। এই যে আপনার এই এই সংখ্যাগুলোর কথা বলছি, এগুলো আপনি জাস্ট খালি কপি করে নিয়ে আসবেন। আমি বসিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, তাহলে আমার এই অংশটা পূরণ হয়ে গেল। এটা কি হলো, 1-এরটা হয়ে গেল, কিন্তু 2-এরটাও আমাকে একইভাবে বসাতে হবে। 2-এর ক্ষেত্রে আমি দেখেন এটা 20, কাজে ধরলাম এটা হচ্ছে 8 আর 12 আমি বসালাম, গণনা পদ্ধতি যা আছে তাই রাখলাম। এখানে একক আমি একটা এমনি সংখ্যা বসা দিলাম, এইভাবে জাস্ট
দ্রুত আমি এটা একটু পূরণ করে দিয়ে আপনাদের, সব যে পূরণ করতে হবে এগুলো তা না, লক্ষ্যমাত্রা অনেক ক্ষেত্রে কমও হতে পারে। তাহলে আমি 2টা দিয়ে সেভ করে দিলাম। এরপরে চলে যাই 3 নম্বরে। এইটাতে যদি আমি অ্যাড বাটনে যাই, ও সরি অ্যাড বাটন না, অ্যাড বাটনে গেলে তো আমি আমার নতুন করে কার্যক্রম অ্যাড করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি আসলে ওয়েট অ্যান্ড টার্গেট বসাইতে, তাই ম্যানেজ ওয়েট অ্যান্ড টার্গেটে গেলাম। যাওয়ার পরে এটা দেখেন 10 একটাই দিয়েছি, কাজে এটা পুরোটাই 10 হতে হবে। একক দিলাম, এখানে বিভিন্ন সংখ্যা বসায় দিচ্ছি, এখানে সংখ্যা বসায় দিয়ে সেভ দিলাম। এইভাবে আমার সেকশন 3-এর টেবিলটা পূরণ হয়ে গেল। সেটাকেই পরবর্তী ধাপে গিয়ে আপনি পুরো ভিউ আকারে দেখতে পারবেন। এই যে এই ধাপে আপনি যতটুকু পূরণ করেছে ততটুকুই আসলে ভিউ আকারে দেখাচ্ছে। এরপরে পরবর্তী ধাপে গিয়ে আপনি পাবেন সংযোজনী 1। এটা হচ্ছে আসলে কিছুই না, সরি, এটা হচ্ছে আপনার এই যে শব্দ সংক্ষেপ। এই যে এই শব্দ সংক্ষেপগুলো ধরলাম যে আমি একটা দেখা দিই, এই শব্দ সংক্ষেপটা নতুন তৈরি করুন। এখানে প্রথমে শব্দ সংক্ষেপটা দিলাম এবং তার ডিটেলসটা এখানে আমরা দিলাম, এই অ্যাড করে দিলাম এখানে অ্যাড। এভাবে যতগুলো আপনার থাকবে শব্দ সংক্ষেপ সবগুলো অ্যাড করবেন। এইটা আমাদের সফটওয়্যারে দেওয়া আছে, যেটা আমাদের ডিকশনারির যে ABCD বা ক খ গ ঘ সেই অনুসারে সজ্জিত হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে ডিকশনারির মতো সজ্জিত হবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে সেকশন সংযোজনী 2। এখানে আপনাকে বাস্তবায়নকারী অনুবিভাগ, অধিশাখা, লক্ষ্যমাত্রার জন্য প্রমাণক এগুলো দিতে হবে। তো আমি এটা মাল্টিপল অ্যাডে গিয়ে সরাসরি অ্যাড করতে পারবো। কর্মসম্পাদন সূচকগুলো আপনি যেগুলো অ্যাড করেছেন সেগুলো এখানে লোড হবে। ধরলাম 1.1.1-এর জন্য আপনার বাস্তবায়ন করবে এই অনুবিভাগ বা অধিশাখা, এবং লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক দিবেন আপনি, এইটা দিয়ে সেভ দিবেন, এইখানে চলে আসবে আর কি। একইভাবে অন্যান্যগুলো আপনি পূরণ করবেন। সংযোজনী 3 দেখেন এখানে, এইটা আমাদের সংযোজনী 3। এখানেও দেখেন কিছু কার্যক্রম আছে, সেগুলো আসলে আপনার এই সফটওয়্যারে নতুন করে লোড হয়ে যাবে। কোন সংস্থাটার উপর আপনি নির্ভরশীল দেখেন এখানে বলা হচ্ছে যে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এই মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল। তাহলে এই মন্ত্রণালয়টা কোথায় আমি পাবো? মন্ত্রণালয়ের মধ্যে পাবো এই প্রবাসী কল্যাণ। এখানে আমি সার্চ করলে এই দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছি। যে অফিসটা আপনি খুঁজে পাবেন না সেটার ক্ষেত্রে আপনি একবারে নিচে অন্যান্য সিলেক্ট করবেন, করলে দেখেন এখানে কিছুই থাকবে না, আপনি অফিসটার নাম লিখে দিতে পারবেন। সেটা কোন কর্মসংস্থান সূচক এটা আগে যেহেতু অ্যাড করেছেন, এটা এখানে লোড হয়ে থাকবে। আপনি খালি সিলেক্ট করে দিবেন যে আমি এই কাজটার জন্য এই অফিসের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমি চিঠি দিব বা সামথিং এরকম কিছু একটা লিখলেন, লিখে সেভ করলেন, এই ব্যাস আপনার এটা অ্যাড হয়ে গেল। এইটাই আসলে আপনার সেই সংযোজনী 3, এই যে যেটা আপনি এখান থেকে কপি করে দিতে পারবেন। আর একইভাবে মানে এখানে আমি খালি একটা পূরণ করলাম, এরকম করে অসংখ্যগুলো আপনি অ্যাড করতে পারবেন, যতগুলো কর্মসংস্থান অ্যাড করতে পারবেন। এই পরবর্তী ধাপে গিয়ে বলা হচ্ছে যে আপনি এখন পর্যন্ত যত তথ্য দিয়েছেন তাহলে আমার সবগুলো তথ্য পূরণ হয়ে গেলে আমার এপিএ এন্ট্রি সম্পন্ন হয়ে গেছে। এখন আপনাকে কই যেতে হবে? এপিএ দাখিল করুন বাটনে। এই সেটা কোথায় আছে? যে এপিএ দাখিল করুন, সেইখান থেকে খসড়া, আপনি কি খসড়া দাখিল করছেন নাকি চূড়ান্ত দাখিল করছেন? খসড়া হলেই খসড়া এপিএ দাখিল করুনে যাবেন। যাওয়ার পরে আপনাকে কনফার্ম করতে বলবে, কনফার্ম করলে ওকে করবেন, করে আবার ইউজার আইডি দিবেন, দিয়ে খসড়া এপিএ দাখিল করুন দিলেই খসড়াটা এপিএটা দাখিল হয়ে যাবে। আর যদি এটা চূড়ান্তের সময় হয় তাহলে চূড়ান্ত এপিএ তে যাবেন, চূড়ান্ত এপিএ দাখিল করুন দিলেই চূড়ান্ত এপিএ হয়ে যাবে। তো আমি একবারে বলতে পারেন যে ঝড়ের বেগে আপনাদেরকে এটা দেখালাম, খুবই সহজ জিনিস। এটা আমি আপনাকে যদি আরো 30 মিনিট সময় নিয়ে দেখাই তাও আসলে একই ফলাফল। যতক্ষণ মানুষ ওই, আপনি যদি একটা সাইকেল চালানো শেখাতে চান, যদি বলেন যে এইভাবে উঠবেন, এইভাবে প্যাডেল দিবেন, যতই বলেন, যদি সে সাইকেলে না উঠে নিজে যতক্ষণ পর্যন্ত সে প্র্যাকটিক্যালি না করবে ততক্ষণ এটা হবে না। এটার ক্ষেত্রেও তাই। আপনাকে খালি বলে দিলাম যে আপনি কি পদ্ধতিতে করবেন, কিন্তু এটা এন্ট্রি দিতে গেলে এটা এতই সহজ যে আমার ধারণা 25 থেকে 30 মিনিটের মধ্যে পুরাটাই শেষ হয়ে যায়। সাধারণত আমি দেখেছি যেটা, যে পুরোটা এন্ট্রি দেওয়া শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের সফটওয়্যারে এন্ট্রির অংশটুকু দেখানো। তো আপনাদের এই অংশে কোনো প্রশ্ন আছে কিনা? আপনার সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার ব্যাপারে কোনো আগে কোনো সমস্যা ফেস করেছেন, অথবা আপনি এখন আমি দেখাতে গিয়ে আপনি বুঝেন নাই, এমন কোনো অংশ থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইসলাম। আমি ডক্টর ফারুক আহমেদ বলছিলাম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে। স্যার জি। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি।
স্যার আমি আজকে সকালেই খসড়া এপ্রিল 24-25 সেটা দাখিল করে দিয়েছি স্যার। হুম। তো এখন স্যার কি অবস্থায় আছে একটু কাইন্ডলি দেখতাম আর কি। না, আমি দেখাবো না, এইটার জন্যই তো আপনাদের এই ট্রেনিংটা। হ্যাঁ, আপনি এখন এই যে এই যেটা বললেন না, এটাই আমি এখন দেবো। এখন মনে করেন এইটার উপায় কি? প্রশ্নটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে আমি হয়তো ভুলেই যেতাম এটা বলতে। এখন ধরেন যে আপনি এটা দুইভাবে জানতে পারেন আমার এপিএটা আসলে কি অবস্থায় আছে। একটা জানতে পারেন হচ্ছে যে আহ আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে পারেন, ঊর্ধ্বতন যে কোনো অফিসগুলোকে। আর একটা সহজ উপায় হচ্ছে এই যে আপনার এখানে একটা প্রতিবেদন আছে না, প্রতিবেদনের একটা বাটন, এইখানে সম্পূর্ণ এপিএ দেখুন। এইখানে আপনার এপিএটা আপনি নিজে দেখতে পাবেন, আপনি যেটা পূরণ করলেন। তো আমরা তো এখন 2023-24 করলাম, ভিউ কমপ্লিট এপিএ তে গেলাম। আমি 24-25 স্যার, আমারটা আপনারটা 24-25 না, আমি আপনারটা দেখাবো না, এটা আপনাকেই খুঁজে নিতে হবে, আপনার এটি ট্রেনিং। ঠিক আছে। ও আমি মনে হয় এগুলো পূরণ করেছি। ও এই অফিসেরটা পূরণ করি নাই নাকি কোনটা করলাম? এই অফিসেরটা মনে হয় করি নাই, কোনটা করতে গিয়ে কোনটা করলাম। তো যাই হোক, ও আপনাদের আমি অন্য অর্থ বছরেরটা করেছি এই জন্য সরি। হ্যাঁ, 2024-25টা করলাম, তাই না? স্যার। হ্যাঁ। তো এইটা করার পরে আপনি যদি এইটার পিডিএফটা ডাউনলোড করেন, প্রতিবেদন ডাউনলোড, তাহলে দেখেন একটু স্লো হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। Sorry, এখানে দেখবেন আপনার ফুটার অংশে একটা, এই দেখেন আমি এটা এই মুহূর্তেই ডাউনলোড করলাম বলে বলছে মুদ্রণ তারিখ বৃহস্পতিবার এপ্রিল 25, 2024। কোন সময় কত তারিখে, সরি কোন তারিখে আমি এটা ডাউনলোড করেছি এটা দেখায়। আর একটা দেখায় বাম দিকে যে খসড়া দাখিলের সময় এটা দাখিল করা হয়নি। দেখেন আমি কিন্তু খসড়াটা দাখিল করতে গিয়ে আর দাখিল করি নাই, এই জন্য দেখাচ্ছে দাখিল করা হয়নি। যদি এখানে দেখাতো খসড়া দাখিল করা হয়েছে, তাহলে আপনি দাখিল করা হয়েছে বুঝতে পারতেন। মানে আপনার বোঝার, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রতিবেদনটা ডাউনলোড করলে যে আপনার এপিটা এখন কোন অবস্থায় আছে। ঠিক আছে, এই জন্য আমি আপনারটা দেখায় দিব না, আপনি নিজেই এটা ডাউনলোড করে দেখে নিন। ঠিক আছে। স্যার অলরেডি আমি ডাউনলোড করে করেছেন? প্রিন্ট নিয়ে নিয়েছি স্যার। জি জি, প্রিন্ট ওইখানে কি নিয়ে লেখা আছে? ইভেন, জি স্যার, ইভেন আমাকে মেসেজও দিয়েছে যে মেসেজ সাকসেসফুলি। দিয়েছে, তার জি মানে স্যার। আপনার দাখিল হয়ে গেছে আর কি। জি ঠিক স্যার। আছে, জি স্যার। আপনি নিশ্চিত জি থাকতে স্যার। পারেন যে আপনার দাখিল হয়ে গেছে। জি স্যার, তো থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে বিষয়টা যে আপনি দাখিলের পরে কিভাবে বুঝবেন যে আপনি আসলে দাখিল হয়েছে কিনা। হ্যাঁ, সেটা আর কি আমরা দেখাই দিলাম। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? স্যার আমার এন্ট্রির ব্যাপারে প্রশ্ন নাই, অন্য হ্যাঁ একটা বিষয়ে স্যার প্রশ্ন হ্যাঁ, স্যার। অবশ্যই বলেন বলেন, আমাদের সময় তো শেষ হয়ে স্যার আসছে, 10 মিনিট স্যার পরে আমরা শেষ করব। প্রথমত আমাদের একটা সংস্থার একটা বড় প্রকল্প আছে, ওরা কি করে হার্ড কপিতে চুক্তি করে। হুম। এখন স্যার প্রথম প্রশ্ন, প্রকল্পরা কি সফটওয়্যারের মাধ্যমে করবে না অ্যাজ ইউজুয়াল যে হার্ড কপি আছে তার মাধ্যমে করবে? প্রকল্প আসলে আমরা কিন্তু যে সরলীকৃত কাঠামো যেটা বলেছি, সেটার মধ্যে কিছু শর্ত আছে যে যারা এই অফিস না, ঠিক আছে, তারা সরলীকৃত কাঠামো ব্যবহার করতে হবে। তো প্রকল্প হচ্ছে এটার মধ্যে একটা। হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে প্রকল্পতে আসলে সবকিছু এনশিওর করা যায় না। তো সেক্ষেত্রে তারা যদি সরলীকৃত কাঠামোতে করে, তাহলে তারা হার্ড কপিতে করতে পারে। আমরা 1 মাস পরে আমাদের সরলীকৃত কাঠামোটাও আমাদের সফটওয়্যারে নিয়ে আসবো, তো সেখানেও তারা করতে পারে। তবে বেটার হয় সফটওয়্যারে করাটা। ঠিক স্যার আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের স্যার লক্ষ্য করছেন নিশ্চয়ই যে আমাদের জেলা পর্যায়ে অফিস নেই। হ্যাঁ আমাদের মেইন সমস্যা হচ্ছে জেলা পর্যায়ে অফিসগুলিতে হ্যাঁ, একজন লোক আছে, একদম। তার একজন স্টাফ আছে, এরকম ভাবে পরিস্থিতি ওই এখন। ওই যে স্টাফ, ওনাকেই টার্গেট করে, অথবা যার স্টাফটা একবারই কাজ পারে না তার অফিসারকেই কাজটা করতে হবে। মানে এখন এখন স্যার হ্যাঁ। এখন বর্তমানে স্যার সিনারিওটা বলি স্যার, বর্তমানে হয় কি ওদের চুক্তিই করা হয় না, জেলা ও পর্যায়ে চুক্তি নাই। এখন আচ্ছা, কি স্যার এখন জেলা পর্যায়ে এগুলি কি চুক্তি করবো এবং সফটওয়্যারের মাধ্যমে করবো কিনা এরকম এইটা ব্যাপারে কোনো এইটা সিদ্ধান্ত? এইটা আমি বলি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এপিএ করব কিনা, আমি এপিএ করা শুরু করব কিনা। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে সম্পূর্ণই ক্যাবিনেট ডিভিশনের যে জাতীয় এই আমাদের যে কমিটি আছে তারা এবং মন্ত্রণালয়, এরা বসে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এপিএ হয়তো করা যাচ্ছে না, এই ধরনের কিছু সিচুয়েশন আছে, কিন্তু তারা যদি বলে যে করতে হবে তাহলে করতেই হবে। ঠিক আছে, এখন এইটার ব্যাপারে হয়তো এখনো নির্দেশনা দেওয়া হয়নি, কিন্তু নির্দেশনা পাবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এপিএ করছে, সাইন করছে যেটা, সেটার ক্ষেত্রে আমাকে অবশ্যই সফটওয়্যারে চলে আসতে হবে। অর্থাৎ যে অফিস এপিএ সাইন করে তাকে অবশ্যই সফটওয়্যারে আসতে হবে।
ঠিক আছে? কোনো ভুল ইনফরমেশন দিলে এটা এডিট করা যাবে না স্যার পরবর্তীতে? হ্যাঁ, ওইটাই আর কি বলতে চাইলাম যে এখন আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছে লক আনলক, ঠিক আছে? তা এটারই আরো ডিটেলস ব্যাখ্যা আছে, আমি পরে বলছি। কিন্তু এপিএ সংশোধন একটা আমরা বলি যে এটা অসাধ্য না, কিন্তু এটা দুষ্পরিবর্তনীয়। এপিএ সংশোধন করতে গেলে আপনার কেউ যদি টার্গেটের ঘরে হাত দেয়, কেউ যদি সূচকের ঘরে হাত দেয়, তাহলে সেটা খুব একটা বড় বড় ধরনের পরিবর্তন। কিন্তু একটু আগে আপনাকে যেটা দেখালাম যে গণনা পদ্ধতি ভুল করেছেন, সেটা হচ্ছে এপি এর অংশ না, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারে কিভাবে ক্যালকুলেশন করবে সেইটা। যদি এমন হয় একটা বানান ভুল করেছেন, এই ধরনের জিনিসগুলো আপনারা আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বলে যদি এডিট করে নেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু মাস শেষে লগটা জেনারেট করে আমরা প্রিন্ট নিয়ে আমরা দেখি যে যে পরিবর্তনটা যে করলো, এই আপনাদের যদি একটা প্রিন্ট কপি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। ওখানে কে কত তারিখে কোন আইপি থেকে, হ্যাঁ, কোন সময় কোন ব্রাউজার ইউজ করে, হ্যাঁ, এটা পরিবর্তনটা করেছে, কি পরিবর্তন করেছে, কতটুকু পরিবর্তন, সব কিছুই আমাদের রিপোর্ট আকারে চলে আসে। তো সেখানে যদি দেখি যে আমরা এটা একটা সিলি মিস্টেক চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা তো কোনো কোনো বিষয় না। আমরা তো বরং চাচ্ছি যে এটা করেন আপনারা, ছোটখাটো ভুল থাকলে এগুলা সংশোধন করে নেবেন। এখন এই প্রসঙ্গেই আর কি আমাকে একটা উত্তর দিতে হচ্ছে। আমরা দেখেছি যে আপনাদেরকে লক আনলক করে দেওয়া সম্ভব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা করতে পারে। এখন ধরেন যে আমাদের মন্ত্রণালয় আপনার একটা উপজেলা অফিসকে আনলক করে দিয়েছে। এখন সেটা দিয়েছে কি জন্য? যে আপনি হয়তো কাজ বানানটা ভুল করে কজ লিখছেন, আকারটা দেওয়া হয়নি, এই কারণে। কিন্তু আপনি ওইটা পরিবর্তন করলেন, করে আপনি শুধু এইটা না আরো অনেক কিছু পরিবর্তন করে ফেললেন, সেটা তো মন্ত্রণালয় টের পাচ্ছেন, তাই কি না? হ্যাঁ, কারণ আপনার এপিএটা আনলক হয়ে যাচ্ছে, পুরা এপিএটা অংশ বিশেষ, ঠিক আছে? তো এই সমস্যা থেকে দূর করার জন্য আরেকটা জিনিস কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া আছে। আপনাদের মানে যারা অ্যাডমিন হিসেবে কাজ করছেন, অর্থাৎ অ্যাডমিন বলতে বোঝাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আওতাধীন অফিসকে যারা কন্ট্রোল করছে, তাদের এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপিএ ও অর্জন হালনাগাদ করা নামে একটা মেনু আছে। এখানে এপিএ হালনাগাদ করা, এইটা যদি আপনারা যান, তাহলে কি হবে, এখান থেকে আপনার যে কারো যে কোনো অর্থ বছরে এপিএ আপনার পুরোটাই চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? তো তাহলে দেখেন, এটা কিন্তু তার নিজের এপিএ না, সহকারী পরিচালকের কার্যালয় রাজশাহী, সে কিন্তু তার নিজের এপিএ সংশোধন করতে পারবে না, কিন্তু তার আওতাধীন অফিসের কারোটায় কিন্তু কোনো রকম পরিবর্তন করে দিতে পারবে। তো এই জন্য ছোটখাটো যদি ভুল হয়, হ্যাঁ, আর প্রোগ্রামার যিনি আছেন নাসির সাহেব, উনি একটু খেয়াল করবেন, যদি ছোটখাটো পরিবর্তন হয় যে কাজের জায়গায় কজ কজ আছে আমার আকারটা লাগাই দিতে হবে, সেক্ষেত্রে আপনি আনলক করে দিবেন না, আপনি বরং এখানে হালনাগাদ করে চেঞ্জ করে দিবেন, তাহলে হবে কি আপনার রিস্ক ফ্রি থাকবে। আর যদি এমন হয় যে না অনেকগুলো পরিবর্তন, এটা আপনার পক্ষে এত সম্ভব না, এত সময় পায়, তখন আপনি এপিএটাকে আনলক করে দিবেন, ঠিক আছে? আর এখন একটা জিনিস বলে রাখি, সেটা পরে বলতে ভুলে যেতে পারি, যে আমরা যে গত পরশুদিন একটা ট্রেনিং দিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এবং আজকে আপনাদের সঙ্গে আমাদের সফটওয়্যার ট্রেনিংটা হলো, এই সবগুলো সফটওয়্যার ট্রেনিং আমরা রেকর্ড করছি। আপনারা হয়তো লগ ইন করার সময় দেখেছেন, জুমে লগ ইন করার সময়। তো এই রেকর্ডিং গুলো আমরা আগামীকালকেই আমাদের নোটিশ বোর্ডে, সফটওয়্যার নোটিশ বোর্ডে দিয়ে দিব। এখন আপনারা শুনে যেগুলো হয়তো ভুলে যেতে পারেন, তো আপনারা যদি আবার এই ভিডিওটা দেখে নেন, তাহলে আবার হয়তো আপনাদের মনে পড়ে যাবে। তো আমরা এটা রেকর্ড করছি, রেকর্ড করে এটা আবার নোটিশ বোর্ডে দিয়ে দিব। আর আরেকটা কথা আছে লাস্টে, সেটা হচ্ছে যে আমরা তো জুমে করছি, জুমে অর্থ বিভাগের একটা সার্কুলার আছে, খুব সামান্য একটা অনারিয়াম, যেটা আমাদের আপনাদেরকে না দিলেও না। এখন যেহেতু দিতে হবে, সেই জন্য আমরা আপনাদের ওই যে জুমের মাধ্যমেই ফর্মগুলো পাঠিয়েছি, যে আমাদের হাজিরা এবং অনারিয়াম শিট, সেগুলো পূরণ করে আপনাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা ওই যাদেরটা পাঠাবেন তাদেরকে আমরা আসলে অনারিয়াম প্রেরণ করব। তো এটা একটু দ্রুত করবেন, 1-2 দিনের মধ্যে। আর এখন হচ্ছে যে আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। আপনারা যদি যে কোনো ধরনের প্রশ্ন, এপিএ হোক, এপিএমএস রিলেটেড, যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে আমাকে করতে পারেন, ঠিক আছে? এখন ফ্লোর উন্মুক্ত। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ তোসলাম হোসেন খান বলছিলাম। জি। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে যদি গণনা পদ্ধতিতে কোনো ভুল করে ফেলি, হ্যাঁ। হবে হচ্ছে সমষ্টি বা গড়, হুম, হবে গড়, আমি দিয়ে দিলাম সমষ্টি, জি। তো সেক্ষেত্রে কি আমরা ওই আনলক করে ইয়ে করতে পারবো না? হ্যাঁ, আমাদের ওটাই অধিদপ্তর ওটাই ওটাই আমি বলছি, যে একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে গণনা পদ্ধতি এপি এর কোনো অংশ না। হ্যাঁ, কাজেই ওইটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, কিন্তু নিজের এপিএ তো নিজে সংশোধন করতে পারবেন না।
এটা আপনাকে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে হবে, তারা এটা করে দিতে পারবে, অথবা তারা আনলক করে দিতে পারবে যাতে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই, এটা সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার আবার আরো কিছু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন প্লিজ। আমি মোহাম্মদ আলিহাব রাখা বলছি, সহকারী পরিচালক, বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম স্যার। জি। স্যার স্যার আমরা আপনার কথা আমরা বুঝতে পারছি না। বিভাগীয় কার্যালয় বস্ত্র হ্যাঁ, অধিদপ্তর এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ধারণা আমি আপনার সামনে তুলে ধরছি জি। যে আসলে স্যার আমাদের এপিএটা, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার আমাদের কার্যালয় হিসেবে দেখা যাচ্ছে যে এপি এর জন্য কাঠামো আলাদা, যেমন মন্ত্রণালয়ের জন্য আলাদা, তারপর হচ্ছে দপ্তর সংস্থার জন্য আলাদা, এবং বিভাগীয় কার্যালয় হিসেবে আমাদেরটা আবার আলাদা, একটু সহজ তুলনামূলক ভাবে। হ্যালো হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, স্যার প্রস্তাব স্যার, হ্যাঁ, যে আমাদের যে আবশ্যিক কার্যক্রমগুলো, এবং সুশাসন সংক্রান্ত কর্মসম্পাদন ক্ষেত্রগুলো, ওইখানে আমাদের জন্য মানে সেপারেট করা যায় কিনা? দেখা যাচ্ছে যে ইনোভেশন, তথ্য অধিকার, ডিআরএস, সিটিজেন চার্টার, এইগুলা আরেকটু সহজ করা যায় কিনা? কারণ আমার বিভাগীয় কার্যালয়ে মাত্র 9 জনের সেট আপ, মাত্র 9 জন। এই 9 জনকে দিয়ে কিন্তু এত বড় বড় কর্মপরিকল্পনা, ওখানে নাম্বার গুলো কিন্তু ওখানে একান্তই মানে গুরুত্বপূর্ণ যেগুলা, শুধু সেগুলা রেখে আমাদের মাঠ পর্যায়ের অফিসের জন্য এই কর্মপরিকল্পনা একটু সহজ করা যায় কিনা? আমার মনে হয় তাহলে সবারই উপকৃত হয়। আমি বলি আর কি, আমরা আপনার এপি এর জন্য 70 মার্কসের জন্য যে পরিশ্রম করছি, জি, ওই 30 মার্কের জন্য আমরা স্যার ডাবল পরিশ্রম করছি, কিন্তু না ঠিক আছে, আমি ওই আমি ওই বলি আর কি, কর্মপরিকল্পনার জন্য। ইতিমধ্যেই আর কি আপনাদের আগামী অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে মিটিং হয়েছে আমাদের এখানে। তো আমি যতটুকু দেখেছি যে অন্যান্য কর্মপরিকল্পনাগুলো মাঠ পর্যায়ের জন্য অনেক অনেক সহজ করে ফেলা হচ্ছে এখন। ঠিক আছে, আপনারা হয়তো যখন এই যে ওগুলো পাবলিশ হবে আপনারা হয়তো দেখতে পারবেন যে মাঠ পর্যায়ের জন্য অনেক সংক্ষিপ্ত এবং সহজ করা হয়েছে। মন্ত্রণালয়গুলো একটু বড় আছে, কিন্তু আমি দেখেছি যে ওনারা কর্মপরিকল্পনা তৈরি করছে এবং সেটা বেশ সহজ হচ্ছে আর কি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে স্যার এটা হলে সবচেয়ে ভালো হয় স্যার। জি, স্যার প্রশ্ন না, ঠিক আমি আসসালামু আলাইকুম, আমি স্যার একজন একজন করে পড়েন প্লিজ। হ্যাঁ, আঞ্চলিক অফিস যশোর স্যার আমি মরিয়ম বেগম বলছিলাম স্যার। এই আমি একটু তাহলে মিউট করে দেই, এখন সবাইকে একসাথে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, হ্যালো। মরিয়ম বেগম, না মরিয়ম বেগম আপনি আগে বলেন। হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। আমি পাঠ অধিদপ্তরের ফোকাল পয়েন্ট স্যার। স্যার জি, আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমার মাঠ পর্যায়ে যে সহকারী পরিচালক জি, দের মধ্যে থেকে কি মানে 2-3টা কার্যালয় আছে যারা স্যার দ্বিতীয় এবং প্রথম ত্রৈমাসিকের প্রতিবেদন দাখিল করতে পারে নাই স্যার। তাদের ক্ষেত্রে কি করণীয় স্যার? এটা এখন প্রশ্ন করলে কি করে হবে? আমরা তো একবার শেষ মুহূর্তে আসছি, এটা আপনি উত্তর দেন দেখি, আপনি বলেন কিভাবে কি করবেন এখন। স্যার আপনি আমি যে এতক্ষণ বলেছি এই অনুসারে আপনি একটু বলেন দেখি যে কি করতে হবে, বলেন, আন্দাজ স্যার করে বলেন। আপনি বললেন যে আমাদের আস্তে আস্তে এগুলো ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এই ঠিক করাটাই করতে নাসির হবে। সাহেবের সহযোগিতা, না, নাসির স্যারের সহযোগিতা। ওনার শুধুমাত্র সহযোগিতা নিলে হবে না, আপনার নাসির স্যার, ইমিডিয়েট যে অফিসটা, আপনি যার সঙ্গে এপিএ স্বাক্ষর করেন, কোন অফিসের সঙ্গে করেন? স্যার আমাদের মাঠ পর্যায়ের সহকারী পরিচালকদের সঙ্গে মহাপরিচালক মহোদয় স্বাক্ষর করেন হ্যাঁ, স্যার। তাহলে ওই অফিসের কেউ একজন তাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে লক আনলক করে দিতে পারে, আপনি তখন আবার দাখিল করতে পারেন। এখন ওই অফিস যদি বলে যে না আমরা তো পারি না, হ্যাঁ, এখন সেটার দায়িত্ব হচ্ছে তার ঊর্ধ্বতন অফিসের, সে আবার একে শিখাই দিবে এবং আপনারটা আনলক করে দিবে। ঠিক আছে, যেন পরের বার সে পারে। আমি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। এইভাবে আর কি, মানে আপনার চ্যানেলের সকল ঊর্ধ্বতন অফিস আপনাকে কন্ট্রোল করতে পারবে, এবং এইটা কন্ট্রোল করার সময় যেন পরস্পরকে আমরা শিখাই দিই। ঠিক আছে, আরেকটা উপায় আছে যে মন্ত্রণালয় থেকে তারা একটা ট্রেনিং আয়োজন করতে পারে, তারা যারা এই সফটওয়্যারটা ব্যবহার করে তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে দিতে পারে 1 ঘন্টা, এটাও করতে পারে। ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। এবার প্লিজ প্রশ্ন করছিলেন আরেকজন।
আরেকজন প্রশ্ন করছিলেন, নামটা ভুলে গিয়েছে। না আমার তো আমি স্যার গোলাম সাহেব তালুকদার, হ্যাঁ, জি আমাদের পরিচালক যশোর। জি তা আমি যে প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা আমার ম্যাডাম আমাদের প্রকল্প করেছেন, কিন্তু আচ্ছা আচ্ছা, একটু কথা স্যার আমি আপনাকে এটা প্রশ্ন নয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলেছি যে আসলে পাবলিক দপ্তর সবচেয়ে পিছানো, জি পাবলিক দপ্তর পিছনে পিছনে স্যার কিছু একটু কি আছে যদি আপনি বলেন যে একটু অনুমতি দেন। হুম, আমাদের আসলে জনগণের খুবই সংকট, আমাদের টেকনিক্যাল ম্যান তো নাই অফিসে, কোন অফিসে আমরা একা একজন লোক, আমরা একজন আছি, তাও জি আমরা খুব একটা পারদর্শী না এই বিষয়ে। জি এই বিষয়টাই স্যার একটু আমরা যাতে স্যার জি এই বিষয়টা স্যার একটু আপনার নলেজে দেওয়া আর কি স্যার, আপনি যে উত্তর যেটা প্রশ্ন করেন ম্যাডাম করেছেন স্যার, এটাতে আমরা আসলে ব্যাপারটা কি যে ধরেন যে লোকবলের অভাব তো আসলে রাতারাতি পূরণ হবে না, হ্যাঁ। জি স্যার, জি স্যার, জি। এখন আবার সমস্যা হচ্ছে যে সরকারের যে মূল কাজগুলো, সংস্কার হচ্ছে যে সরকারের এখন একটা বড় একটা চ্যালেঞ্জ যে সংস্কার করতে চায় সব, কারণ এটাকেও আসলে অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে না এখন। এই অবস্থায় আসলে আমাদেরকে মিনিমাম যতটুকু করা দরকার একটু করতে হবে, শিখে নিতে হবে। এর জি স্যার, বাইরে আসলে যাওয়ার উপায় নেই। মানে এখন যতটুকু হোক, আপনি নিজে হোক বা আপনার স্টাফ হোক, কাউকে না কাউকে হয়তো এটার ব্যাপারে একটু শিখে নিতে হবে কষ্ট করে। আমরা আমরা চেষ্টা করছি এবং আমরা কাজ করছি, জি জি আমরা কাজ করবো ইনশাল্লাহ। তবে আমাদের একটু মাঝে মধ্যে একটু ট্রেনিং যদি দেওয়া হয় আমাদের এই বিষয়টা, হ্যাঁ, এইটার দিকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। হ্যাঁ জি, অনলাইনে যারা হইলো এটা হ্যাঁ, আমরা কিছু জানলাম, কিন্তু আসলে পুরোপুরি কিন্তু কাজ পুরাপুরি আপনি বুঝবেন না, এটা সম্ভব না, এইটুক সময়ের মধ্যে পুরোপুরি আসলে বোঝা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, স্যার, এটা সহযোগিতা দরকার আছে। একটু আমাদের এই বিষয়টা যদি হাতে কলমে একটু দেখানো হতো তাহলে আমরা একটু ভালো করতে ইনশাল্লাহ, পারতাম আর কি। জি ইনশাল্লাহ, চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ স্যার। জি। আরেকজন হাত তুলেছেন, একটু দ্রুত আর কি, আমরা কোনো কনফিউশন থাকলে তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলবেন। হ্যাঁ, একজন হাত তুলেছেন, নামটা এখানে দেওয়া নাই। কারো কি কোনো বক্তব্য আছে? হ্যাঁ প্লিজ। আমি কথা বলতাম স্যার, হ্যাঁ প্লিজ বলেন। আমার নামটা নাই স্যার, তারপরেও আমি রিকোয়েস্ট করে দিয়েছি স্যার। জি জি স্যার আমি বিভাগীয় বস্ত্র অধিদপ্তর খুলনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুসাম্মদ পারভীন খাতুন। জি স্যার, আমি এপি এর ফোকাল পয়েন্ট এই বিভাগীয় বস্ত্র অধিদপ্তরের। তা জি এখন আমি স্যার দ্বিতীয় ত্রৈমাসিক দাখিল করেছি, হুম, 24-25 বছরের খসড়া দাখিল করেছি। জি এখন আমার আওতাধীন 8টা টিভিআই আছে স্যার, ইতিমধ্যে আমি 2টার আইডি খুলে দিয়েছি আর 6টা বাকি আছে। জি এখন এদেরকে খুলবো, কিন্তু যদি সরলিখিত এপিএ হয় স্যার, তাহলে আমি কি করব, ওদের ও, কিভাবে আনবো? আর এই- এই- যদি না এইটা আমি বলি, হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রশ্নটা, বুঝতে পেরেছি। তা প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসলে এই যে আমরা জানিও না, কিন্তু দেখেন একজন ওই অফিসে একজন কিন্তু ঠিকই উনি যে কাজগুলোর কথা বললেন, এটা আমার কিন্তু পুরা সফটওয়্যারটা পুরোটার আইডিয়া আছে। উনি শুধু নিজের এপিএটা করেন নাই, উনি আবার অন্য অফিসগুলো খুলে দিয়েছেন। তো সামহাউ কিন্তু উনি এই স্কিলটা গ্যাদার করেছেন। হ্যাঁ, তো এইভাবে আর কি আসলে গ্যাদারটা করতে হবে, এটা আপনাকে আমি ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় যেটা আপনি আপনার যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে সরলীকৃত কাঠামো যদি যায়, সরলীকৃত কাঠামো আসলে আমাদের এই সফটওয়্যারে এখন পর্যন্ত নাই। হ্যাঁ, তো আমরা যদি এটা 1 মাসের মধ্যে দিয়ে দিই, প্লিজ একটু ইয়ার করেন সাউন্ডটা, হ্যাঁ আমরা মিউট করে দিই। তো সেটা যদি আমরা দিই, কথা বলেন না, সেটা কথা যদি আমরা বলেন দিই, না। তাহলে আমরা আমাদের সফটওয়্যারে নোটিশ বোর্ডে কিভাবে এটা পূরণ করতে হয় সেইটা সহ আমরা দিয়ে দিব। ঠিক আছে, মানে আমরা একইভাবে পূরণ করতে হবে, খালি আমাদের ওই অংশটুকু, অর্থাৎ আপনি দেখবেন যে আমাদের যে হয়তো অনেক অংশ থাকবে না, আবশ্যিক অংশটা থাকবে না বা কিছু একটা থাকবে না, তো সেই অংশটা একইভাবে পূরণ করবেন। আমাদের মূল এখন যে পে তৈরি করছেন ওইভাবেই, খালি দেখবেন যে ওই অংশগুলো নাই। ঠিক আছে, তো ওইটা পূরণ করতে গেলে তবুও আমরা একটা গাইডলাইন আমাদের নোটিশ বোর্ডে দিয়ে দিব, ওইটা দেখেই আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এটা আর যিনি ফুল এপিএটা পূরণ করতে পারছেন আমাদের সফটওয়্যার থেকে, তার জন্য ওই আহ, মানে সরলীকৃত কাঠামো এটা ব্যবহার করা খুব একটা কঠিন হবে না, একবারই সহজ হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমরা শেষ করতে চাই আজকে। আসলে আহ ব্যবহার না করলে আপনি প্রশ্ন খুব বেশি আসবেও না, আবার শুধুমাত্র একটা ট্রেনিং এর 1.5 ঘন্টার ইনপুট থেকেও আপনার কাছে যথেষ্ট প্রশ্ন আসবে না, এটা স্বাভাবিক। তো আপনারা কাজ শুরু করেন। আমার ধারণা যে আপনারা আজকের সেশনের পরে 90% সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন।
10% সমস্যা যদি সমাধান করতে না পারেন তখন কোথায় যাবেন? এই জন্যই আর কি আমার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি। যদি কোথাও সমাধান না পান তখন আমাকে একটু নক করবেন। আমি আবার একটু শেয়ার দিচ্ছি স্ক্রিন। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি আসছে আমাদের নাম্বারগুলো? একজন যদি আসছে না? আচ্ছা, ওই যে প্রথম জন হচ্ছে আমি, আহ আর দ্বিতীয় জন হচ্ছে যে আমাদের যে সফটওয়্যার কোম্পানি, সেই সফটওয়্যার কোম্পানির একজন যিনি টেকনিক্যাল সাপোর্ট দেন তার নাম্বার। তৃতীয় জন হচ্ছে আমাদের ক্যাবিনেট ডিভিশনে একজন সিস্টেম অ্যানালিস্ট, তিনিও সাপোর্ট দেন। এই তিনজনকে আপনারা রিচ করতে পারবেন। তবে মানে একবারেই যখন আপনারা ফেল হবেন, কারণ আমাদের পক্ষে আসলে এতগুলো অফিসকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। তো আপনারা যখন নিজেদের মধ্যে এই সমস্যাগুলো বিশেষ করে লক আনলকের ব্যাপারগুলো আসলে আপনাদের মাঝেই সমাধান করতে হবে। আমরা এই ব্যাপারে আর সহযোগিতা করতে চাই না, কারণ নইলে আসলে আপনারা সময় মতো সাহায্য পাবেন না। আপনারা বলবেন অনেকগুলো অফিসের এরকম সাহায্য চাইলে, তখন দেখা যাবে যে অনেক ডিলে হয়ে যাচ্ছে। তো তার চেয়ে বরং আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন, কিন্তু করতে গিয়ে যদি কোথাও আটকে যান তাহলে আমাদেরকে জানাবেন আর কি। তো আপনারা আশা করি আমাদের এই নাম্বারগুলো নিয়েছেন। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি। হ্যাঁ, তো আজকে সেশন আমি শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আরো কিছু ক্লারিফিকেশন দরকার হয় আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এবং 2023-24-এর এপিএ গুলোকে আপনাকে লাইন আপ করতে হচ্ছে সামনে, এবং 2024-25-এর খসড়া এপিএ আপনাদেরকে দাখিল করতে হচ্ছে। এই কাজগুলোর জন্য আপনারা আশা করি 2 সপ্তাহের মধ্যে, আমার ধারণা, আপনারা পারবেন আর কি। একটু কষ্ট করলেই পারবেন। এবং সেটার জন্য যত না আপনার টেকনিক্যাল সমস্যা হবে, তার চেয়ে বেশি সমস্যা হবে হচ্ছে আপনাদের ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন যদি আপনাদের ভালো হয় তাহলে দেখবেন যে এই কাজগুলো কোনোটাই আসলে থেকে থাকবে না। হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে। তো আমি আজকের মতো ট্রেনিংটা শেষ করতে চাচ্ছি। আমি মিটিং কি বন্ধ করব? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। আর আপনারা আগামীকালকে দুপুরের মধ্যে এই রেকর্ডিংটা আমরা নোটিশ বোর্ডে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকবেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আগে ছিল না।